গল্পটি এমন একটি ছেলের যার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল সাধারণ একটি জীবনযাপন করা, কিন্তু হঠাৎ করেই তার কাছে চলে আসে এক অদ্ভুত সুপার পাওয়ার, যেখানে তার কাছে যত বেশি টাকা থাকবে সে তত বেশি শারীরিকভাবে স্ট্রং হতে থাকবে এবং সে যত বেশি এই পাওয়ার খরচ করবে ততই তার টাকা কমতে থাকবে। কিন্তু সে কেন এই পাওয়ার পেয়েছে এবং এই পাওয়ারের কারণে ভবিষ্যতে তাকে কি কি সমস্যায় পড়তে হবে তা নিয়েই আজকের গল্প। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে ক্যাশিরো ড্রামাটা এক্সপ্লেন করার জন্য, এজন্য আজকে আমি ক্যাশিরো ড্রামাটার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের প্রধান চরিত্র সাংকে দেখানো হয়। সে আমাদেরকে তার নিজের ব্যাপারে বলতে থাকে। সে বলে, আমি একজন সাধারণ মানুষ ছিলাম যে নিজের কাজ শেষ করে সেই সব ঘর দেখতে যেতাম যেগুলো হয়তো আমি কখনোই কিনতেও পারবো না। আমি সবসময় একটা সাধারণ জীবনযাপন করতে চাইতাম। এরপর সাং আমাদেরকে তার গার্লফ্রেন্ড মিনসুকের সাথে পরিচয় করায়। সাং আর মিনসুক 9 বছর ধরে রিলেশনশিপে আছে, একদম পরিবারের মতোই। তাদের দুজনের একটাই স্বপ্ন যে তাদের নিজেদের একটা ঘর হবে। এরপর সাং আর মিনসুক একটা ঘর কিনতে যায়, কিন্তু ঘরটা তাদের বাজেটের বাইরে ছিল, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে মিনসুক আর সাং খেতে বসে। মিনসুক বসে বসে তাদের টাকার হিসাব করছিল। মিনসুক সাংকে জিজ্ঞেস করে, তোমার অ্যাকাউন্টে কিছু টাকা কম আছে কেন? টাকাগুলো তুমি কোথায় খরচ করেছো? তখন সাং আমাদেরকে বলে, মিনসুক খুবই হিসাবী একটা মেয়ে। সে এতটাই হিসেবি যে ছোটবেলা থেকেই সে তার বাবার ব্যবসার হিসাব রাখতো। সে সবসময় চায় আমি কিভাবে টাকা খরচ করব এবং কোথায় খরচ করব সবকিছু তার কন্ট্রোলে থাকবে। এরপর সাং এর ফোনে একটা মেসেজ আসে যে তার পার্সেল এসেছে। এটা দেখে সাং তো ভয় পেয়ে যায়। সাং এর ভয় পাওয়া দেখে মিনসুক সাং এর ফোন দেখতে চায়, কিন্তু সাং বলে সে একটা বাইক কিনেছে, ওইটার ডেলিভারি এসেছে। যাই হোক, এরপর মিনসুক সাংকে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমাদের বাড়ি কিনতে সুবিধা হবে। সাং মনে মনে ভাবে, আরে প্রপোজ তো আমার করার কথা। এরপর সে কল্পনা করে অতীতে মিনসুকের বলাতেই তারা ডেট করা শুরু করেছিল। এরপর সাংকে তার বাবা ফোন দিয়ে বাড়ি আসতে বলে। সাং যখন এই কথা মিনসুককে জানায় তখন মিনসুক তাকে বলে, তুমি তার সাথে দেখা করে আসো, হয়তো সে তোমাকে টাকা দেবে। সাং বলে, আরে সে আমাকে সবজি ছাড়া আর কিছুই দেবে না। পরের দিন সকালে সাং তার বাড়ি যেতে থাকে। তাদের বাড়িটা ছিল শহরের বাইরে। সাং বাড়িতে এলে তার মাকে দেখতে পায়। সাং তার মায়ের সাথে কিছু কথা বলে। এরপর সে তার বাবার সাথে কথা বলতে যায়। এখানে সাং আমাদেরকে বলে যে সে তার বাবাকে অনেক ঘৃণা করে। তখন আমাদেরকে পাস্টের কিছু সিন দেখানো হয়। যখন সাং এর 9 বছর বয়স ছিল, তাদের পরিবারে তখন অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, কিন্তু সাং এর বাবা সবসময় নেশা করত। সে মানুষের থেকে অনেক লোন নিত এবং কোনো কাজই করত না, যার কারণে সাং এর মায়ের সারাদিন অনেক কাজ করা লাগতো। একদিন সাং স্কুল থেকে এসে দেখে তার বাবা তার ব্যাংকটা নিয়ে যাচ্ছে। সাং তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা কিছুতেই থামছিল না। তাদের এই জোরাজুরির এক পর্যায়ে ব্যাংকটা ভেঙে যায়। কাহিনী বর্তমানে আসে। সাং তার বাবাকে বলে, আপনি বলেছেন আপনি আমাকে কিছু দিতে চান, সেটা কি? সাং এর বাবা বলে, আমার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। তখন সাং মনে মনে বলে, রিটায়ার হওয়ার জন্য তো কাজ করা লাগে, আপনি তো কিছুই করেন না। সাং বলে, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। সাং এর বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কত টাকা আছে? সাং ভাবে হয়তো তার বাবা তার থেকে টাকা নেবে, তাই সে বলে, আপনার কত টাকা লাগবে? তার বাবা তার থেকে 10,000 টাকা নেয় আর সাং এর হাত ধরে বলে, আমি তোমাকে কিছু দিতে চাই, এটা আমাদের পূর্বপুরুষদের থেকেই আমাদের কাছে আছে। এই কথা বলে সাং এর বাবা তার হাত এত জোরে ধরে যে তাদের পুরো ঘর কাঁপতে থাকে আর ঘরের জিনিসপত্র ভেঙে যেতে থাকে। এইসব দেখে তো সাং পুরোপুরি অবাক হয়ে যায়। তখন সাং এর বাবা তার পাওয়ার টেস্ট করার জন্য তার মাথায় জোরে একটা বাড়ি দেয় আর তখনই সাং এর পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় আর সে উঠে দাঁড়িয়ে যায়। সাং এর বাবা তাকে তার সুপার পাওয়ার সম্পর্কে বলতে থাকে যে পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট হবে, আর এই পাওয়ার ব্যবহার করার 2টা নিয়ম আছে। প্রথমত, সাংকে লুকিয়ে সেই সব লোকেদের সাহায্য করতে হবে যারা বিপদে থাকবে, আর দ্বিতীয়ত তাকে সবসময় নিজের টাকা দিয়ে পাওয়ার অ্যাক্টিভেট করতে হবে। সাং তার বাবাকে বলে, আমার এইরকম পাওয়ারের দরকার নেই, এটা আপনি ফেরত নিয়ে নিন। কিন্তু তার বাবা তাকে বলে সে এখন আর এটা ফেরত নিতে পারবে না, কারণ সে অনেক আগেই এই পাওয়ার ব্যবহার করা ছেড়ে দিয়েছে। এরপর তিনি সাংকে একটা ফোন নাম্বার দেয় আর বলে, যদি কোনোদিন অনেক বেশি বিপদে পড়ো তাহলে এই নাম্বারে ফোন করো। এরপর সাং সেখান থেকে চলে আসে আর মিনসুকের সাথে দেখা করতে যায়। মিনসুকের সাথে দেখা করে সাং তার সুপার পাওয়ারের ব্যাপারে সব কথা খুলে বলে, কিন্তু মিনসুক সেটা বিশ্বাস করতে চায় না আর সাংকে বলে, তুমি বিয়ে করতে চাইছো না, তাই এই সব পাগলের মতো কথা বলছো, তাই না? সাং বলে, আমি মিথ্যা বলছি না। মিনসুক বলে, আমি চলে যাচ্ছি, এখানে বসে আমার সময় নষ্ট হচ্ছে। তখনই
সাং তার পকেটে কিছু টাকা রাখে আর মিনসুককে তার দিকে তাকাতে বলে। তখন সে পাশে থাকা একটি লোহার মেটেল তার হাত দিয়ে বাঁকা করে ফেলে। এইটা দেখে মিনসুক তো অবাক হয়ে যায়, কিন্তু তখনই মিনসুক আবার জিজ্ঞেস করে, তুমি ইন্টারনেট থেকে আবারও নতুন কোনো ট্রিক্স শিখেছ তাই না? মিনসুক তাকে আবার টাকা দেয় আর বলে, এবার আরেকটা মেটেল বাঁকা করে দেখাও। সাং আবারও একই কাজ করে। এইবারে মিনসুক বিশ্বাস করে নেয়। এরপর মিনসুক প্ল্যান করতে থাকে কিভাবে এই পাওয়ার কাজ করবে বা এই পাওয়ারটা আসলে কি। মিনসুক তখন সাং এর জন্য অনেকগুলো রুলসও বানায় আর বলে, আমাদের টাকা কামাতে হবে, কারণ আমাদেরকে বিয়ে করতে হবে এবং ঘরও নিতে হবে। তাই আজ থেকে নিজের পাওয়ার ভেবেচিন্তে খরচ করবে, কারণ টাকা ছাড়া এই পাওয়ার ব্যবহার করা যাবে না। এই কথা বলে মিনসুক সেখান থেকে চলে যায় আর সাং সেখানে বসে থাকে। এরপর সাং তার হাতে টাকা নিয়ে আবার তার পাওয়ার চেক করে। তখন সে তার পাওয়ার ব্যবহার করে অনেক উপরে উঠে যায় আর মনে মনে বলে, উপর থেকে এই শহরটা দেখতে খুবই সুন্দর। যাই হোক, এরপর সাংকে দেখানো হয় যে সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য রেডি হয় আর কল্পনা করে মিনসুক তাকে বলেছিল এখন থেকে তার কাছে টাকা না রাখতে আর এমন কাজ কম করতে যেখানে শক্তির প্রয়োজন হয়। এরপর সাং যখন অফিস যাচ্ছিল সে সিঁড়িতে একজন বয়স্ক মহিলাকে দেখতে পায় যে অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। সাং তাকে সাহায্য করতে যায়, কিন্তু তার মনে পড়ে বেশি শক্তি ব্যবহার করলে তো তার টাকা চলে যাবে। এইটা ভেবে সে ওখানেই দাঁড়িয়ে থাকে। তখন আরেকজন এসে সেই মহিলাকে সাহায্য করে আর ওই মহিলাটি সাংকে গালি দিয়ে চলে যায়। সাং মনে মনে বলে, আমার কাছে যদি টাকার গাছ থাকতো তাহলে আমি সবাইকে সাহায্য করতাম। আমি এমনিতেই একটু সেলফিশ, কিন্তু এখন থেকে আরো সেলফিশ হতে হবে। এরপর সাং তার অফিসে গেলে তার ম্যানেজার তাকে ডাকে আর বলে সে আজকে একটুও কাজ করেনি। সাং তার ম্যানেজারকে মিথ্যে বলে সেখান থেকে চলে আসে। এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে মিনসুক আর সাং বসেছিল। সাং মিনসুককে বলে স্টক মার্কেটে টাকা লাগাতে। মিনসুক সেটা মানা করে দেয়। সাং মনে মনে বলে, মাঝে মাঝে মিনসুকের এই তেতো কথাগুলো শুনলে মনে হয় এই মেয়েটি আমাকে বিয়ে কেন করতে চায়। এরপর মিনসুক সাংকে বলতে থাকে তাদের ঘরে অনেকগুলো বেকার জিনিসপত্র আছে, তাই তাদের উচিত সেগুলো বিক্রি করে কিছু টাকা জমানো। সাং তো মানা করতেই চায়, কিন্তু মিনসুকের সামনে সে কিছুই বলতে পারে না, পুরো একটা ভেজা বিড়াল। তাই সে রাজি হয়ে যায়। মিনসুক তখন সাংকে বলে সে আগেই সবকিছু বিক্রি করে দিয়েছে। এইটা শুনে সাং অবাক হয়ে মিনসুর দিকে তাকিয়ে থাকে। এরপর সাং বিক্রি করে দেওয়া জিনিসগুলো ঘর থেকে নিয়ে যাচ্ছিল। মিনসুক তাকে সাবধানে যেতে বলে। এরপর সাং বাড়িতে আসার সময় একটি লোকের সাথে দেখা করে যে কিনা PS5 বিক্রি করছিল আর সেটা মিনসুক অনলাইনে কিনেছিল। লোকটা সাংকে বলে যে এটা কিনেছিল সে তো একটা মেয়ে ছিল। সাং বলে ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল। এরপর সাং তার থেকে PS5 নিয়ে তাকে বিদায় জানায়। সাং যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় কিছু ডাকাত ওই লোকটিকে মারছে যার থেকে সাং PS5 কিনছিল। তাই সাং সেখানে যায় আর ভাবতে থাকে সে লোকটিকে সাহায্য করবে কিনা, কিন্তু তার মনে পড়ে সে যদি লোকটিকে সাহায্য করে তাহলে তার হাতের টাকাগুলো চলে যাবে। এইটা ভেবে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে ঘরে চলে আসে। ঘরে এসে সাং বাথরুমে যায় আর ভাবতে থাকে সে কতটা খারাপ মানুষ হয়ে গেছে যে একটা লোককে সামান্য সাহায্য করতে পারেনি। এরপর সাং আর মিনসুক বসেছিল। সাং গেম খেলছিল। মিনসুক সাং এর দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, কিন্তু আমাদের সাং এর হাত দেখানো হয় যেখানে ছোট ছোট অনেক র্যাশ ছিল। আসলে সে যে তখন লোকটিকে সাহায্য করেনি তাই তার হাত এমন হয়েছিল। পরের দিন সাং তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন সাং এর মা তার হাতের র্যাশ গুলো দেখতে পায়, তাই সে সাংকে জিজ্ঞেস করে এগুলো কি। সাং বলে তেমন কিছুই না। সাং এর মা বলে তোমার বাবারও এমন হতো, আমি তাকে জিজ্ঞেস করতাম কি হয়েছে, কিন্তু সে কখনোই আমাকে কিছু বলতো না। এরপর সাং এর মা বলে আমি তোমাকে কিছু দিতে চাই। এটা শুনে সাং তো মনে মনে বলে ইনি আবার কি দিতে চান। সাং এর মা তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে এটা তোমার আর মিনসুকের জন্য, তোমরা তোর সামনে বিয়ে করবে আর ঘরও নিবে, তাই এটা আমার পক্ষ থেকে উপহার। আর কখনো নিজের জীবন তোমার বাবার মতো কাটিও না। সাং তার মাকে ধন্যবাদ জানায় আর বলে আমার এই টাকাগুলোর অনেক প্রয়োজন ছিল। তার মা বলে আমি আর তোমার বাবা স্পেনে ঘুরতে যাচ্ছি। এটা শুনে সাং তো অবাক হয়। সাং এর মা বলে তোমার বাবা চায় আমাদের বাকি জীবনটা আমরা বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এই কথা বলে তিনি চলে যায়। সাং তো টাকাগুলো পেয়ে অনেক খুশি ছিল। সে আবারও ওগুলো দেখতে থাকে। এরপর সাং টাকাগুলো নিয়ে যেতে থাকে আর মিনসুককে ফোন করে টাকাগুলোর ব্যাপারে বলতে থাকে, কিন্তু তখনই সেখানে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয় যেখানে অনেকগুলো গাড়ি একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তখন সাং সেটা দেখতেই থাকে। সে দেখতে পায় একটা বাস নদীতে পড়ে যাচ্ছে যেখানে অনেকগুলো মানুষ রয়েছে যারা বাঁচার জন্য চিৎকার করছিল। সাং আর নিজেকে শান্ত রাখতে পারে না। সাং এর তার বাবার কথা মনে পড়ে যে তাকে বলেছিল মানুষদেরকে সাহায্য করতে। তখন সে নিজেকে না আটকে রেখে তার শক্তি ব্যবহার করে এবং বাসের সব
মানুষদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই বাসটাকে সেভ করার সাথে সাথে তার মায়ের দেওয়া সবগুলো টাকা সিকিতে পরিণত হয়ে যায়। এদিকে মানুষ সাংয়ের ছবি তুলতে থাকে আর তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরপর সিন পরিবর্তন হয় আর আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যাকে কিছু গুন্ডারা মিলে ধাওয়া করছিল। মেয়েটি একটা অন্ধকার গলিতে এসে থেমে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, এখানে তো সিসি ক্যামেরা নেই, তাহলে এখানে আমরা ফাইট করতে পারি। এই কথা বলে মেয়েটি হাতে আগুন নিয়ে সামনে এগোতে থাকে। অর্থাৎ মেয়েটি সেই লোকদের মধ্যেকার একজন যাদের কাছে সুপার পাওয়ার আছে, আর এই মেয়েটির কাছে আগুনের সুপার পাওয়ার ছিল, তাই তার হাত থেকে অনবরত আগুন বের হচ্ছিল আর আশেপাশের সবকিছু সে জ্বালিয়ে দিচ্ছিল। এরপর মেয়েটি সেই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে আর গুন্ডাগুলো এইটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় এবং তারা ওখান থেকে চলে যায়। এই মেয়েটির নাম ছিল হুয়াজিন। গুন্ডাগুলো চলে যাওয়ার পর সেখানে গাড়ি করে একটা মেয়ে আসে। মেয়েটির নাম হলো অ্যানা। অ্যানা একজন ক্রিমিনাল সোসাইটি মেম্বার। তার একটি পুরো গ্যাং আছে যারা মানব পাচারের মতো অপরাধমূলক কাজ করে থাকে। অ্যানা হুয়াজিনকে বলে, এভাবে শক্তি খরচ করলে তো তুমি একদিন ফকির হয়ে যাবে। হুয়াজিন অ্যানাকে তার আগুন দিয়ে আঘাত করতে যায়, কিন্তু তখনই সেখানে বৃষ্টি চলে আসে আর হুয়াজিনের আগুন নিভে যেতে থাকে, যা দেখে অ্যানা হেসে বলে, তুমি কি ওয়েদার ফোরকাস্ট দেখোনি? এটা বলে হুয়াজিনকে অ্যানার লোকেরা অজ্ঞান করে গাড়িতে উঠে নিয়ে চলে যায়। এরপর আমাদের আরো দুইটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয় যারা ছিল হুয়াজিনের বন্ধু এবং তাদের কাছেও সুপার পাওয়ার ছিল। একজনের নাম ছিল বং। বং এর সুপার পাওয়ার তখনই বাড়ত যখন সে ড্রিঙ্কস করত, আর আরেকজনের নাম ছিল ইউনমি, যার সুপার পাওয়ার তখনই বাড়ত যখন সে অনেক বেশি খাবার খেত। আর বর্তমানে তারা দুজনে হুয়াজিনকেই খুঁজছিল। তারা হুয়াজিনকে নিয়ে কথা বলছিল যে 1 সপ্তাহ হয়ে গেছে সে এখনো মিসিং। এদিকে বং সাং এর সেই ভিডিওটা দেখতে পায় যেখানে সাং বাসটিকে বাঁচিয়েছিল। এরপর বং সিদ্ধান্ত নেয় যে সে এই লোকটাকে খুঁজে বের করবে। ইউনমি বলে, হুয়াজিন এখন আমাদের সাথে নেই আর আমরা জানিও না যে সেই লোকটি কে, তাই আমরা তার সাথে লড়াই করে পারবো না। বং বলে, এই ছেলেটা আলাদা, এই ছেলেটাই হয়তো এই লড়াইটা শেষ করতে পারবে, তাই আমাদেরকে তাকে খুঁজে বের করতেই হবে। এরপর সাংকে দেখানো হয় যে বর্তমানে জেলে ছিল। সাং মনে মনে ভাবে সে তো মানুষকে বাঁচিয়েছে, তাহলে তাকে জেলে কেন রাখা হয়েছে? সাং দেখে তার আশেপাশের ক্রিমিনাল গুলো তাকে নিয়ে হাসাহাসি করছিল যে তার কাছে শক্তি আছে। সাং তো এই কথাগুলো পুরোপুরি অস্বীকার করে। সাং জেলে বসে ভাবতে থাকে সে এই সমস্যা থেকে কিভাবে বের হবে। তখনই তার মনে পড়ে তার বাবা তাকে একটি ফোন নাম্বার দিয়ে বলেছিল যদি কখনো সিরিয়াস কোনো প্রবলেমে পড়ো তাহলেই সেই নাম্বারে ফোন করতে। তখন সাং সেই নাম্বারে ফোন করে। অপর পাশ থেকে একজন মহিলা সেই ফোনটা তোলে। আসলে এই মহিলাটি ক্রিমিনালদের বস ছিল এবং সে লোন শার্ক স্কিম চালাতো। সাং মহিলাটিকে বলে, আমার বাবা বলেছে যদি কখনো সমস্যায় পড়ি তাহলে যেন আপনাকে ফোন করি। মহিলাটি সাংকে তার বাবার নাম জিজ্ঞেস করলে সাং তার বাবার নাম বলে। আর এর পরের দিনে দেখা যায় সাংকে জেল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তখন সে দেখে মিনসুক তাকে 50 বার কল করেছে। সাং যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই সেখানে অনেক রিপোর্টার আর মানুষ চলে আসে তার জন্য, তাই সে অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আর তখনই সেখানে ক্রাইম বস মানে সেই মহিলাটির লোকজন চলে আসে আর সাংকে তাদের সাথে যেতে বলে। সাং তাদের জিজ্ঞেস করে তারা কে। তারা সাংকে তার পরিচয় দেয় আর তাকে নিয়ে বেরিয়ে আসে আর একটা গাড়ির সামনে এসে বলে, চেয়ারম্যান পার্ক, আমরা সাংকে নিয়ে এসেছি। এরপর সাং আর মহিলাটি যেতে থাকে। সাং মনে মনে ভাবতে থাকে যে সে মহিলাটিকে ফোন করে কোনো ভুল করলো কিনা। তখন মিস পার্ক বলে, আমি তোমার ভিডিও দেখেছি, তুমি আসলেই ভালো কাজ করেছো, আমার তোমার জন্য গর্ব হচ্ছে, কিন্তু তুমি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছো? সাং বলে, আমার বাবা আপনার নাম্বার দিয়েছিল। এরপর সাং প্রথমে তো মিস পার্ককে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু যখন সে শুনতে পায় যে তার বাবা সেই মিস পার্কের থেকে 3 মিলিয়ন টাকা ধার নিয়েছে, সে তো এটা শুনে অবাক হয়ে যায় আর সে গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু মিস পার্কের লোকজন সাংকে অজ্ঞান করে তাদের অফিসে নিয়ে যেতে থাকে। এদিকে আমাদেরকে অ্যানাকে দেখানো হয় যে হুয়াজিনের সকল শক্তি নিয়ে নিতে চাইছিল। সে সেখানে থাকা রিসার্চার ইউনকে জিজ্ঞেস করে সে হুয়াজিনের সমস্ত পাওয়ার নিয়ে নিতে পারবে কিনা। ইউন বলে পারবে, কিন্তু এটা খুবই রিস্কি হবে। আর সে আরো কিছু বলতে চাইলে অ্যানা তাকে অনবরত থাপ্পড় মারতে থাকে আর বলে তার মুখে মুখে যেন সে কখনোই কথা না বলে। অ্যানা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, শুনেছি বাসের সেই ছেলেটার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, তাহলে তাকে এমন ভাবে সমস্যায় ফেলো যাতে সে তার পাওয়ার গুলো ব্যবহার করতেই না পারে। এদিকে সাংকে দেখানো হয় যে কিনা অজ্ঞান ছিল। তার জ্ঞান ফিরলে মিস পার্ক তাকে এক বান্ডেল টাকা দেয় আর বলে, আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই। তখনই মিস পার্কের লোকজন সাংকে অনেক মারে, কিন্তু সাং কিছুই বলে না। কিন্তু যখনই সাংয়ের হাত
হাত টাকাগুলোর উপরে পড়ে তখনই তার শরীরের সমস্ত আঘাত হিল হয়ে যায় আর সে দাঁড়িয়ে যায় এবং সে একটা লোককে এত জোরে মারে যে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। আর যখনই সেই টাকাগুলো শেষ হয় তখনই তার শরীর দুর্বল হতে থাকে আর সে পড়ে যায়। মিস পার্ক তখন সাংকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। সাং বলে বাবা তো স্পেনে চলে গেছে। মিস পার্ক বলে তাহলে তোমার বাবার টাকা তুমি পরিশোধ করবে। সাং বলে আমি আমার বাবার সাথে কথা বলে দেখি। মিস পার্ক বলে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটা অপশন দেব, আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও। এটা শুনে সাং তো অবাক হয়ে যায়। মিস পার্ক বলে আমার মেয়ে অনেক সুন্দরী, কিন্তু মিস পার্কের অ্যাসিস্ট্যান্ট তাকে মিনসুকের ছবি দেখায় আর বলে এটা সাংয়ের গার্লফ্রেন্ড। সে সাংকে বলে তাহলে তোমার গার্লফ্রেন্ড আছে? সাং হ্যাঁ বললে সে বলে কিন্তু তোমার কাছে তো কোনো টাকা নেই, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমার টাকার কোনো অভাব হবে না। টাকা ছাড়া তুমি যদি বাইরে এভাবে ঘুরতে থাকো তাহলে ওই লোকগুলো তোমাকে ছাড়বে না, আর ওই লোকদের সামনে তুমি টাকা ছাড়া কিছুই না। সাং জিজ্ঞেস করে সেই লোকগুলো কারা? মিস পার্ক বলে কেন তোমার বাবা তোমাকে লোকগুলোর ব্যাপারে কিছু বলেনি? সে আবারও সাংকে বলে আমার মেয়েকে বিয়ে করে নাও, তোমারই ভালো হবে। সাং কিছুই বলে না। তখনই সে খেয়াল করে তার হাতের পেছনে কিছু টাকা আছে। এটা দেখে সে ভাবতে থাকে যে এখানে কত টাকা থাকতে পারে। এরপর সে ওই টাকাগুলো হাতে নিয়ে জানালা দিয়ে ঝাঁপ দেয় আর সেখান থেকে পালিয়ে চলে যায়। মিস পার্কের অ্যাসিস্ট্যান্ট তাকে ধরতে গেলে সে বলে তাকে যেতে দাও, কারণ তার কাছে টাকা না থাকলে সে আমাদের কাছেই ফিরে আসবে। এরপর সাং বাড়িতে ফেরে। মিনসুক তাকে তার সেই ভিডিওটি দেখায় আর বলে এটা তো তুমি তাই না, আর তুমি এত টাকা কোথায় পেলে? সাং তো প্যানিক করতে থাকে আর মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু মিনসুক জোর করলে সাং বলে টাকাটা আমার মা দিয়েছিল। মিনসুক জিজ্ঞেস করে কত টাকা ছিল? সাং বলে 30 মিলিয়ন। এইটা শুনে মিনসুক তো অবাক হয়ে যায়। সে সাং এর উপরে অনেকটা রেগে যায়। এরপর মিনসুক সাংকে একটি বিয়ের কার্ড দেয় আর বলে আমার বন্ধুর বিয়ে, সে আমাদেরকে একসাথে যেতে বলেছে। সাং তখন বলে ঠিক আছে তাহলে একসাথে যাব। মিনসুক তখন অনেকটা রেগেছিল। মিনসুক তখন ইমোশনাল হয়ে বলে আমার মনে হয় না এখন আর আমরা একসাথে যেতে পারবো। এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। তার অনেক রাগ হচ্ছিল কারণ সাং এতগুলো টাকা নষ্ট করে ফেলেছে। সে যেতে যেতে সাংকে বলে তুমি বলেছিলে সবকিছু ঠিক হবে, কিন্তু কখন? এটা বলে সে ঘর থেকে বের হয়ে যায় আর সাং তার পেছনে যেতে থাকে, কিন্তু মিনসুক কিছুতেই থামে না। সাং যখন বাড়ির বাইরে আসে তখনই হঠাৎ করে সাং এর বিল্ডিং এ ব্লাস্ট হয় আর সেখানে আগুন লেগে যায়। এটা দেখে সাং তো অনেক ভয় পেয়ে যায়। তখনই সে ওখানে অ্যানার লোকজনদের দেখতে পায়। সাং এর তখন লেডি বস মিস পার্কের কথা মনে পড়ে। সে বলেছিল টাকা ছাড়া তুমি 24 ঘন্টাও চলতে পারবে না, কারণ সেই লোকগুলো যদি তোমাকে একবার খুঁজে পায় তাহলে তোমার বেঁচে থাকা অসম্ভব করে ফেলবে। এটা ভেবে সাং সেখান থেকে পালিয়ে যায় আর তার বাড়িতে চলে আসে। সাং অনেক ভয় পেয়েছিল আর ভাবছিল ওই লোকগুলো তাকে কেন টার্গেট করছে। এরপর সে মিনসুককে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তাই সাং মিনসুককে নিয়ে চিন্তা করতে থাকে। তখন সাং তার বাবার টেবিলে একটি চিঠি দেখতে পায়, কিন্তু চিঠিতে কি লেখা থাকে সেটা আমাদেরকে দেখানো হয় না। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে মিনসুককে দেখানো হয়। মিনসুক তার বান্ধবীর বিয়েতে আসে, কিন্তু যখন মিনসুক ভেতরে যায় দেখা যায় অ্যানা এবং তার লোকজন এতক্ষণ ধরে মিনসুকের পিছু করছিল। অ্যানা তার বডিগার্ডকে বলে এখানে আগুন লাগিয়ে দাও, যত মানুষের প্রাণ যায় যাক, কিন্তু সাংকে আমার জীবিত অবস্থায় চাই। একটু পরে দেখা যায় মিনসুকদের হোটেলে আগুন লেগে যায়। এইটা দেখে অ্যানা হাসে আর বলে যা কিছুই হয়ে যাক না কেন সাং তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে। এদিকে সাং তার বাড়িতে ছিল, তখন সে তার ফোনে আগুন লাগার নিউজটা দেখতে পায়। এইটা দেখে সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মিনসুককে বাঁচাতে যেতে থাকে। সাং যখন মিনসুককে বাঁচাতে যাচ্ছিল তখন সাং তার বাবার সেই চিঠির কথা কল্পনা করে, যেখানে তার বাবা তাকে বলছিল আমি জানি কালকে যে ব্যক্তি বাসটা বাঁচিয়েছিল সেটা ছিলে তুমি। আমি জানি না তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো যে এই ভালো কাজটা করার পরেও তুমি খুশি নও। আমিও এরকম অনেক মুহূর্ত পার করেছি। আমি তোমার আর তোমার মায়ের জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সব সময় কিছু না কিছু হয়েই যেত। তোমার জীবনেও এরকম অনেক সমস্যা আসবে। আমি এই ভেবে মানুষকে বাঁচাতাম যে কখনো হয়তো তোমাদের সাথেই দুর্ঘটনা ঘটে গেল। তাই তুমি কখনো নিরাশ হয়ে যেও না, ভয় পেও না, কারণ যারা তোমার সত্যিকারের ভালোবাসে তারা সবসময় তোমার অপেক্ষা করবে, তোমার পাশে থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো, নিজের সেভিংস অ্যাকাউন্টের টাকা কখনোই খরচ করো না। কিন্তু এইদিকে সাং তার সেভিংস অ্যাকাউন্টের সব টাকা তুলে নেয় আর মিনসুককে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। আর সে তার যত পাওয়ার ব্যবহার করছিল তত তার টাকা খরচ হচ্ছিল। এদিকে মিনসুককে দেখানো হয় যে খুব ভয় পাচ্ছিল। তখনই তার উপর অনেক বড় একটা দেওয়াল পড়তে যাচ্ছিল, কিন্তু শেষ সময়ে সাং সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় আর তার সর্বোচ্চ শক্তি দিয়ে দেওয়াল
দেওয়ালটাকে ধরে ফেলে। এরপর মিনসুক সাংকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পেল। সাং বলে সে তাদের সেভিংস অ্যাকাউন্টের সব টাকা নিয়ে এখানে এসেছে। তখন মিনসুক তার উপরে একটু রাগ দেখায়। যাই হোক, এরপর সাং সেখানকার একটা দেওয়াল ভেঙে সবাইকে বের করে দেয়। সবাইকে বের করা শেষে সাং মিনসুকের কাছে আসে আর বলে এবার সত্যি সত্যি আমি আমাদের বিয়ের প্ল্যান করছি। এরপর সে মিনসুককে প্রপোজ করে। এটা শুনে মিনসুক অনেক খুশি হয় আর সে সাংকে জড়িয়ে ধরে। কিন্তু তখনই হঠাৎ করে অ্যানার বডিগার্ড সেখানে চলে আসে। তার দুই হাতে আগুন ছিল, একদম হুয়াজিনের মতো। বডিগার্ড সাং আর মিনসুকের উপরে হামলা করতে যায়, কিন্তু সাং তাকে অ্যাটাক করে। এরপর সাং আর বডিগার্ডের মধ্যে অনেক লম্বা একটি লড়াই হয়। দুজনেই তাদের সুপার পাওয়ারের ব্যবহার করে। যেহেতু সাংয়ের কাছে অনেক টাকা ছিল তাই সে অ্যানার বডিগার্ডকে হারিয়ে দেয়, কিন্তু এরপরেই সে মাটিতে পড়ে যায়। এটা দেখে মিনসুক ভয় পেয়ে যায়। তখন সাং তাকে বলে তুমি ভয় পেও না, আসলে আমার টাকা শেষ হয়ে গিয়েছে তাই আমার শরীর দুর্বল লাগছে, আর কিছু না। এদিকে সাং যখন দুর্বল হয়ে পড়ে তখন সেখানে বং আর ইউনমি চলে আসে। বং সাংকে কিছু টাকা দেয় আর বলে তোমার বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল যখন আমার প্রয়োজন ছিল, তাই এই টাকাটা তুমি রাখো। কিন্তু সাং তো কিছু বুঝতে পারছিল না। তখন ইউনমি বংকে জিজ্ঞেস করে সেই লোকটা হুয়াজেনের শক্তি কিভাবে ব্যবহার করছে। বং বলে আমিও সেটাই ভাবছি। এরপর সাং তাদের জিজ্ঞেস করে তোমরা কারা। ইউনমি বলে আমরা কোরিয়ান অ্যাসোসিয়েশন অফ সুপার হিউম্যান থেকে। সাং মনে মনে বলে এ আমি কোথায় আটকে গেলাম। এটা ভেবেই সে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাং এর জ্ঞান ফেরে আর সে নিজেকে একটি অপরিচিত ঘরে দেখতে পায়। তখন সেখানে বং আসে। সাং তাকে জিজ্ঞেস করে তুমি কে। বং বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর সে তার কার্ড দেয় সাংকে। আসলে বং পেশাগতভাবে একজন লয়ার ছিল। এরপর সাং মিনসুকের কাছে যায় আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। মিনসুক বলে আমি ঠিক আছি। এরপর বং তাদের পরিচয় দেয় এবং তাদের সুপার পাওয়ার সম্পর্কে সাংকে বলতে থাকে। ইউনমি যত খাবার খাবে তত তার শক্তি বাড়বে, কিন্তু তার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে যে সে তার হাত দিয়ে বাতাস কন্ট্রোল করতে পারে, আর আমি যত ড্রিঙ্কস করব তত আমার শক্তি বাড়ে। তখন মিনসুক কল্পনা করে কিভাবে বং আর ইউনমি তাদের বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল। সাং বংকে বলে তোমাদের সুপার পাওয়ার সম্পর্কে জেনে আমি কি করব। বং বলে তেমন কিছুই না, আমি শুধু বলতে চাইছি তুমি একা নও যার কাছে সুপার পাওয়ার আছে। তখন মিনসুক সাংকে জিজ্ঞেস করে আমরা কি এখন এখান থেকে যেতে পারি। তখন সাং আর মিনসুক সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বং বলে আমরা এমন একটি সংগঠন তৈরি করেছি যেখানে তোমার মতো সুপার পাওয়ার আলা মানুষদেরকে সাহায্য করে থাকি। এটা শুনে সাং তাদের বলে তোমরা খুবই ভালো কাজ করছো আর আজকে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি সবসময় একটা সাধারণ জীবন চাই। বং বলে তুমি যেই সাধারণ জীবনটার কথা বলছো তোমার মতে সেটা কেমন হবে, আর তোমার কি মনে হয় তোমার ঘরে আগুন কে লাগিয়েছে। সাং বলে তুমি এটা কিভাবে জানলে। বং বলে আমার সাথে এসো, আমি কিছু দেখাবো। এরপর ইউনমি তার শক্তি ব্যবহার করে একটা সিক্রেট জায়গায় যায়। সেখানে অনেকগুলো ছবি আর অনেকগুলো ইনফরমেশন ছিল যেটা একটা পরিবারের ছিল। বং তাদের নাম বলে, সেখানে অ্যানার নামও ছিল। বং সাংকে বলে আসলে এই পরিবারটা অনেক শক্তিশালী। অনেক বছর ধরে এই পরিবারের মানুষরা আমাদের মতো সুপার হিউম্যানদের শিকার করে থাকে। এদের কোম্পানির নাম হলো মুনডেইন। এমন কিছু নেই যেটা এই মানুষদের কাছে নেই। পাওয়ার, মানি এবং পলিটিক্যাল পাওয়ার সবকিছু রয়েছে, এমনকি তাদের নিজেদের মাফিয়া গ্যাংও রয়েছে। সাং জিজ্ঞেস করে কিন্তু তারা সুপার হিউম্যানদের কেন স্বীকার করে। সাং বলে কারণ তারা আমাদের দেখে জেলাস ফিল করে। তাদের কাছে সব ধরনের শক্তি আছে, শুধু দুইটা জিনিস ছাড়া, একটা হলো আমাদের মতো সুপার পাওয়ার আর আরেকটা হলো মনুষ্যত্ব। এদিকে আমাদেরকে অ্যানার বাবাকে দেখানো হয় যার নাম ওয়াংডু। তিনি তার বাবার কাছে আসে। তার বাবা হসপিটালে ছিল। ওয়াংডু তার বাবাকে বলে বাবা আপনার এই অবস্থা যে করেছে আমি তাকে খুঁজে পেয়েছি, আর এখন আমি তার সব শক্তি নিজের শরীরে নিয়ে নেব আর আপনার বদলা পূরণ করব। এই কথা বলে সে তার বাবার অক্সিজেন মাস্ক খুলে ফেলে, যে কারণে তিনি সেখানে মারা যায়। এরপর সে অ্যানাকে ফোন করে আর জিজ্ঞেস করে অ্যানা সাংকে পেয়েছে কিনা। অ্যানা বলে আমি চেষ্টা করেছি কিন্তু সে পালিয়ে গিয়েছে, বর্তমানে সে বংয়ের সাথে আছে। এটা শুনে অ্যানার বাবা তাকে বলে তোমার দ্বারা কিছুই হবে না। এটা বলে রেগে সে ফোন কেটে দেয়। এদিকে আবারও সাংদের দেখানো হয় যেখানে সাং বংকে জিজ্ঞেস করে সে এখন কি করবে। বং তাকে বলে তুমি পালিয়ে গেলে তাদের কাজ আরো সহজ হয়ে যাবে। তোমাকে খুঁজতে তারা আবারও মানুষ মারতে শুরু করবে আর সেটার দায় তোমার উপর এসে পড়বে। তাই তুমি আমাদের টিম জয়েন করো, কারণ তুমিই পারবে এই লড়াইটা শেষ পর্যন্ত লড়তে। কিন্তু সাং তাদেরকে না করে দেয় আর মিনসুককে নিয়ে চলে যেতে থাকে। তখন বং তাকে বলে তাহলে তুমি ওই মানুষদেরকে কেন বাঁচিয়েছিলে যারা বাসে মারা যাচ্ছিল, বা আজকেই বা কেন বাঁচিয়েছিলে, আর ভবিষ্যতে যদি তোমার সামনে এমন হয় তাহলে কি তুমি চুপ করে বসে থাকবে। সাং তখন চুপ করে থাকে। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় যে
সেখানে আগুনে পুড়ে যাওয়া জায়গায় পুলিশ আসে। সেখানে একজন ডিটেকটিভকে দেখানো হয় যার নাম সেউং। তখন একজন মেয়ে ডিটেকটিভ এই ঘটনাটার ভিডিও দেখায় যেখানে সাং দেওয়াল ধরেছিল। মেয়েটি বলে এই ভিডিওটা আসল আর এই ছেলেটাকে সবাই এখন ক্যাশ হিরো নামে চেনে। ডিটেকটিভ সিয়ং ভিডিওতে মিনসুককে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়েছিল। সিয়ং তখন বলে আমি বুঝতে পারছি না সবাই পালিয়ে গেলেও এই মেয়েটি এভাবে শান্ত হয়ে কেন দাঁড়িয়ে আছে। সে তার টিমকে বলে এই মেয়েটিকে খুঁজে বের করতে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে। যাই হোক, এরপর আমাদেরকে সাংকে দেখানো হয় যাকে ইউনমি আর বং ট্রেনিং করাচ্ছিল, অর্থাৎ সাং তাদের সাথে জয়েন করেছে। এখানে বং সাংকে বলে তুমি এমন ভাবে ফাইট শেখো যাতে তোমার কাছে টাকা না থাকলেও তুমি লড়াই করতে পারো। এরপর বং আর সাং একটি ম্যাপ দেখতে থাকে। সেখানে মুন্ডেন কোম্পানির রিসার্চ ল্যাব ছিল। তারা সেটা দেখে প্ল্যান বানায় যে তারা এখানে হামলা করবে এবং তাদের সব রিসার্চ পেপার চুরি করবে। এটা শুনে তো সাং অবাক হয়। এরপর বং সাংকে একটা মাস্ক দেয় যাতে তারা যখন কাজ করবে তাদের চেহারা যেন কেউ না দেখে। ইউনমি তখন সাংকে একটা আন্ডারওয়্যারও দেয় যাতে ফাইট করার সময় সাংয়ের টাকা পড়ে না যায়। এরপর একটি অন্ধকার গলি দেখানো হয় যেখানে কিছু গুন্ডারা একটা মেয়েকে বুলি করছিল। তখন সাং সেখানে আসে আর তাদের সাথে ফাইট করে। এদিকে দেখা যায় মিস পার্কের লোকজন এখনো সাং এর উপর নজর রাখছিল। এরপর সাং সেই লোকটার ঘরের সামনে যায় যার কাছ থেকে সে PS5 গেমটি কিনেছিল আর সে তার দরজার সামনে সেই গেমটি রেখে আসে আর মনে মনে খুশি হয়ে যায়। পরের দিনে সাং আর মিনসুককে দেখানো হয়। মিনসুক সাংকে বলে তুমি যদি ট্রেনিং করতেই চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু ট্রেনিং এমন একটা জায়গায় করো যেখানে আমাদের প্রতিবেশীরা কেউ দেখবে না। যদি তুমি এখানে এসব করতে থাকো তাহলে সবাই আমাদেরকে পাগল ভাববে। এইটা শুনে সাং খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি তো এসবের বিরুদ্ধে ছিলে, তাহলে হঠাৎ করে আমাকে এসবের পারমিশন কেন দিচ্ছ? মিনসুক বলে কারণ আমি লটারিতে একটা ঘর জিতে নিয়েছি। এটা শুনে তো সাং অনেক খুশি হয়ে যায়। এখানে মিনসুক এটাও বলে যে সে তার আর সাং এর বিয়ের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। সাং এটা শুনে আরো খুশি হয়ে যায় আর তাদের দুজনের রোমান্স শুরু হয়ে যায়। এদিকে অ্যানাকে দেখানো হয় যে তার রিসার্চ ল্যাবে আসে আর সেখান থেকে একটা ইনজেকশন নেয় আর রিসার্চার ইউনকে বলে তার বডিগার্ডের উপরে এই ইনজেকশনটা পুশ করতে। ইউন বলে এটা খুবই ভয়ঙ্কর হবে, এতে ওর জীবনও চলে যেতে পারে। অ্যানা বলে তাহলে নিজের উপর অ্যাপ্লাই করো। ইউন আর কিছুই বলে না আর অ্যানার বডিগার্ডকে ইনজেকশনটা দিয়ে দেয়। এদিকে ইউনমি আর বং মিলে সাংকে একটা লোকের কাছে নিয়ে আসে। লোকটার কাছে একটা অদ্ভুত শক্তি ছিল, সে ভবিষ্যৎ দেখতে পেত। সাং তার কাছে গেলে প্রথমে তো সে খুব সাধারণভাবে তার সাথে কথা বলে, কিন্তু হঠাৎ করেই তার কিছু একটা হতে থাকে। তার চোখের রং পুরো সাদা হয়ে যায় আর পুরো ঘর কাঁপতে থাকে। সাং এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। লোকটি সাংকে অনেক অদ্ভুত ধরনের কথা বলে যেটা সাং কিছুই বুঝতে পারে না। এরপর হঠাৎ করে লোকটি আবারও স্বাভাবিক হয়ে যায় আর তখন সাং সেখান থেকে বেরিয়ে আসে। বং সাংকে জিজ্ঞেস করে লোকটা তাকে কি বলেছে। সাং বলে আমি কিছুই বুঝতে পারিনি। বং বলে হয়তো প্রয়োজনীয় কিছু বলেছে। এরপর তারা সবাই লোকটার ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল। তখন লোকটা বাইরে আসে আর ইউনমিকে তার জায়গা থেকে সরে আসতে বলে, কিন্তু ইউনমি কিছু বুঝে ওঠার আগেই সেখানে বোমা ব্লাস্ট হয়ে যায় আর সেখানে অনেকগুলো লোকজন এসে পড়ে। তখন তারা ইউনমি আর সেই লোকটাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং তারা দুজনে মিলে ওই লোকেদের সাথে ফাইট করতে থাকে। বং সাংকে কিছু টাকা দেয় আর বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু সাং যেতে গিয়েও থেমে যায় আর মিস পার্ককে ফোন করে আর বলে আপনি আগে আমার বাবার পেছনে পড়েছিলেন, এখন আমার পেছনে, তার মানে আপনার টাকা দিয়ে কোনো কাজ নেই। আপনি আমাকে দিয়ে কিছু করাতে চান তাই না? আমি আপনার সব কাজ করে দিব, কিন্তু এখন আমাকে কিছু টাকা দিতে হবে। মিস পার্ক বলে ঠিক আছে। এরপর দেখা যায় মিস পার্কের সামনে মিনসুক বসে আছে। আসলে মিনসুক মিস পার্কের কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে এসেছিল। এদিকে বং, ইউনমি আর সেই বুড়ো লোকটি যখন পালাচ্ছিল তখনই সেখানে অ্যানার লোকজন তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আর অ্যানা সেখানে এসে বলে তোমাদের ধরতে আমার অনেক সময় লেগে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ধরে ফেলেছি, কিন্তু সাং কোথায়? তখন সেই বুড়ো লোকটি অ্যানার দিকে তাকায় আর তার ভবিষ্যৎ বলে দিতে থাকে, যেখানে লোকটি অ্যানাকে বলে সেই শয়তানটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তোমাকে তোমার ঘর থেকে বের করে দেওয়া হবে আর তোমার চালানো গুলিতে তুমি নিজেই মারা যাবে। কিন্তু অ্যানা এসব কথা সহ্য করতে পারে না, তাই সে বুড়ো লোকটিকে গুলি করে দেয়। কিন্তু তখনই সাং সেখানে আসে আর লোকটিকে বাঁচিয়ে নেয়। এরপর অ্যানার লোকজন আর সাংদের মাঝে ভয়ঙ্কর একটা ফাইট হতে থাকে, যেখানে সাং তার টাকার সাহায্যে লড়াই করছিল, ইউনমি মিষ্টি খেয়ে আর বং ড্রিঙ্কস করে, এবং এই ফাইটটা দুর্দান্ত ছিল। যখন সাংরা নিজেদের পাওয়ার দিয়ে অ্যানাদের লোকজনকে প্রায় হারিয়ে দিয়েছিল তখনই সেখানে অ্যানার বডিগার্ড চলে আসে, যার কাছে হুয়াজিনের আগুনের শক্তি ছিল। সে সাং এর দিকে একটা গাড়ি ছুড়ে ফেলে। এরপর তাদের দুজনের মধ্যেও ফাইট হতে থাকে। এক পর্যায়ে সাং খুবই দুর্বল হয়ে পড়ে। সে মনে মনে ভাবে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে এরা আমাকে আরো
আরো বেশি মারবে, তাই আমাকে লড়াই করতে হবে। এটা বলে তার পকেট থেকে টাকা বের করে আর অ্যানার বডিগার্ডকে নিয়ে অনেক উপরে উঠে যায়। সাং তাকে নিয়ে দূরে একটা সুইমিং পুলে ফেলে দেয়, যার কারণে লোকটির আগুনের শক্তি চলে যায়। এরপর তারা পানির ভেতরে ফাইট করতে থাকে। এক পর্যায়ে লোকটি সাংকে পানিতে ডুবিয়ে মেরে ফেলবে, তখনই সাং সেখানে পানির নিচে কিছু কয়েন দেখতে পায় আর এতে তার শক্তি এতটাই বেড়ে যায় যে সে ওই বডিগার্ডকে তুলে আবারও উপরে ছুঁড়ে মারে। এটা দেখে ইউনমি তো অবাক হয়ে যায় আর সে ভাবে সাং এর অনেক বেশি শক্তি। সাং পানি থেকে উঠে আসে আর অ্যানার সামনে যায়। অ্যানা তাকে বলে, তোমার এই শক্তির অহংকার আমি একদিন ভেঙে দেব। এরপর অ্যানার বাবা অ্যানার কাছে ফোন করে আর বলে সাংকে ফোন দিতে। সাং ফোন নিলে অ্যানার বাবা তাকে বলে, এতক্ষণে তুমি তো বুঝেই গেছো এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছুই করা যায় না, তাই টাকার বদলে তোমার শক্তি আমাদের কাছে বিক্রি করে দাও। কিন্তু সাং কিছুই বলে না। তখন সে বলে, আমি তোমাকে ভাবার জন্য কিছুদিন সময় দেব, আর সেই পর্যন্ত আমি তোমার উপরে কোনো হামলা করব না। এরপর কয়েকদিন হয়ে যায়, অ্যানারা সাং এর উপরে হামলা করে না। এরপর সাং বাসে করে কোথাও যাচ্ছিল, তখন মিনসুক তাকে ফোন করে আর বলে, তোমার বাবা মা আর আমার বাবা মা আজকে দেখা করবে বিয়ের কথা বলার জন্য, তাই সময় মতো রেস্টুরেন্টে চলে এসো। এটা শুনে সাং রাজি হয়। সাং মিনসুককে জিজ্ঞেস করে, তোমার কাজ কেমন চলছে? মিনসুক বলে, একটু এলোমেলো, কিন্তু যেহেতু স্যালারি ডাবল তাই আমি ঠিক আছি। মিনসুক সাংকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সাং বলে, আমি ঠিক আছি। এরপর আমাদের সেই জায়গার সিন দেখানো হয় যেখানে সাং আর অ্যানার লোকেরা মিলে ফাইট করেছিল। সেখানে ডিটেকটিভ সিয়ং আসে। তখন সে ওখানে সেই রকম কিছু কয়েন পায় যেটা সে পুড়ে যাওয়া ওয়েডিং হলেও পেয়েছিল। ডিটেকটিভ সিয়ং তখন তার ঘড়িতে টাইম দেখছিল, কিন্তু ঘড়িটা নষ্ট ছিল। তখন তার সাথে থাকা মেয়েটি বলে, স্যার আপনার ঘড়িটা তো নষ্ট, তাহলে আপনি এটা বিক্রি কেন করে দিচ্ছেন না? সিয়ং তখন বলে, এটা আমার পূর্বপুরুষের, তাই এটা বিক্রি করা যাবে না। এখানে তার কথাটা একটু সাসপিসিয়াস মনে হয়। এরপর একজন পানি থেকে ব্যাংক লোনের একটা পেপার পায় আর সেটা ডিটেকটিভ সিয়ংকে দেখায়। তারা দেখতে পায় সেখানে সাং এর নাম লেখা আছে। মেয়ে ডিটেকটিভটি তাকে বলে, যে মেয়েটাকে আমরা সিসিটিভি ফুটেজে দেখেছিলাম তার হাজবেন্ডের নামও সাং। এখানেই সিন কাট হয়। এদিকে সাং তার বাড়িতে যায়। সেখানে সে তার মা বাবাকে জানায় সে আর মিনসুক বিয়ে করে নিয়েছে, তাই এখন মিনসুকের বাবা মা আর তাদের সাথে দেখা করতে হবে। এটা শুনে তারা খুশি হয় আর দেখা করতে রাজি হয়ে যায়। এরপর সাং তার বাবার সাথে কথা বলে আর বলে, মুনদেন অর্গানাইজেশন তার পাওয়ার কিনতে চায়। এটা শুনে সাং এর বাবা তাকে বলে, তারা খুবই ভয়ঙ্কর লোক, তাই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। সাং বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে আর তার কোম্পানিতে কাজ করতে যায়। তখন সে বসে বসে ভাবতে থাকে সে কার থেকে এই সব কথা জানবে। এরপর সে বং এর কথা ভাবে, কিন্তু তার মনে হয় বং তাকে মেরেই ফেলবে যদি এই সব কথা শুনে। তাই সে ইউনমির কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। ইউনমি এটা শুনে অবাক হয় আর বলে সেই লোকগুলো অনেক ডেঞ্জারাস, এবং সে আরো বলে মুনদেন অর্গানাইজেশন কিছুদিন আগে হুয়াজিনকে ধরে নিয়ে গিয়েছিল। আসলে হুয়াজিন তার পাওয়ার বিক্রি করতে চাইছিল না, তাই তারা তাকে জোর করে নিয়ে গেছে। সাং ইউনমিকে জিজ্ঞেস করে হুয়াজিনকে। ইউনমি বলে, হুয়াজিন হলো সে যার কাছে আগুনের শক্তি রয়েছে, কিন্তু মুনদেন অর্গানাইজেশন তার থেকে সেটা কেড়ে নিয়েছে। এরপর সাং আর ইউনমি সেই জায়গায় আসে যেখানে সেই সব লোকের ইনফরমেশন ছিল যারা আগে তাদের শক্তি বিক্রি করে দিয়েছিল। সাং আর ইউনমি সেই সব ফাইল দেখতে থাকে। সিন এখানে কাট হয় আর আমাদের বংকে দেখানো হয় যে গাড়িতে বসে কল্পনা করছিল। সে ডাক্তারের কাছে গিয়েছিল। তখন ডাক্তার তাকে বলেছে, আপনার কাছে খুবই কম সময় আছে, আপনার এবার ড্রিঙ্কস করা ছেড়ে দেওয়া উচিত। আর আপনি কি আপনার পরিবারকে এইসব কথা বলেছেন? বং বলে না, এবং সে ওখান থেকে বেরিয়ে আসে। আসলে বং তার শক্তি ব্যবহার করার জন্য অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস পান করেছে, যেটা শরীরের জন্য খুবই খারাপ। আর সিন বর্তমানে আসলে অ্যানা আর তার বাবাকে দেখতে পাই, যেখানে অ্যানার বাবা তার উপর রাগ দেখাচ্ছিল কারণ সে সাংকে ধরতে পারেনি। তখন অ্যানা তার কাছে আর একটা সুযোগ চায়, কিন্তু তার বাবা বলে, আমি তাকে ফোন করেছি, সে সামনের সপ্তাহে আমেরিকা থেকে দেশে ফিরবে। এখানে কার কথা বলা হয় সেটা আমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয় না। এরপর অ্যানা রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যানার বাবা সাংকে ফোন করে আর তার সিদ্ধান্ত জানতে চায়। সাং বলে, আমি রাজি আছি, আমি আমার শক্তি বিক্রি করতে চাই। অ্যানার বাবা তাকে টাকার কথা জিজ্ঞেস করলে সাং অনেকগুলো টাকা চায়, কিন্তু সে এতে রাজি হয়ে যায় আর তারা ডিল করে নেয়। কিছুক্ষণ পর সাং মিনসুকের সাথে দেখা করে আর তাকে তার ফেভারিট আইসক্রিম খাওয়ায়। মিনসুক তাকে জিজ্ঞেস করে সে এত খুশি কেন, কিন্তু সাং তাকে কিছুই বলে না। এরপর তারা দুজনে ছাদে বসেছিল। তখন সাং মিনসুককে নিয়ে অনেক উপরে উঠে যায় তার শক্তি ব্যবহার করে। সাং মিনসুককে একটি রিং দিয়ে প্রপোজ করে। মিনসুক খুশি হয়ে সেটা পরে নেয়। যাই হোক, এর পরের দিন থেকে সাং তার সাধারণ জীবনের মতো চলতে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে এবং সবাইকে সাহায্য করে। সাং যখন তার কাজ করছিল তখন সেখানে একটি ছেলে আসে যার নাম ছিল নেতিন।
সাং তার নাম শুনে প্রশংসা করে। নিতিন তাকে বলে, আপনি খুব ভালো কাজ করছেন। যেভাবে আপনি নিজে পরিচয় লুকিয়ে মানুষদের সাহায্য করেন, আমার এটা দেখে খুব ভালো লাগে। আসলে আমিও নিজের পরিচয় লুকিয়ে দুনিয়াকে বদলানোর কাজ করি। এটা শুনে সাং তো অবাক হয়ে যায় আর নিতিনের দিকে তাকিয়ে থাকে। নিতিন কথা ঘুরিয়ে বলে, আসলে আমিও একজন সরকারি অফিসার, আমিও মানুষকে সাহায্য করে থাকি। এইটা শুনে সাং একটু স্বাভাবিক হয়। এরপর সাং এর একজন কলিগ এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো উল্টাপাল্টা কাজ করেছো নাকি? কারণ তোমাকে খুঁজতে বাইরে পুলিশ এসেছে। এইটা শুনে সাং অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, আমি যদি এখন এখান থেকে পালিয়ে যাই তাহলে এরা আমার উপরে সন্দেহ করবে, কিন্তু না পালালে আমাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়। এটা ভেবে সে ওখান থেকে পালাতে চায়, কিন্তু ডিটেকটিভ সিয়ং তাকে দেখে ফেলে। পুলিশ তার পেছনে যেতে থাকে, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায় আর গাড়িতে বসে অ্যানার বাবাকে ফোন করে বলে সে তার শক্তি এখনই বিক্রি করতে চায়। অ্যানার বাবা এটা শুনে খুশি হয়ে যায়। এরপর সাং মুনদেন ফ্যাক্টরির সামনে আসে। তখন দেখা যায় সেখানে সে লেডিবস পার্কের লোকজন সাংকে ফলো করছিল। সাং ফ্যাক্টরিতে ঢুকবে, কিন্তু তখনই সেখানে বং চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি অফিসের পরিবর্তে এখানে কি করছো? সাং তাকে বলে, তুমিও তো এখানেই আছো। এটা নিয়ে তাদের দুজনের লড়াই শুরু হবে। তখনই সেখানে ইউমি চলে আসে আর সে তার পাওয়ার দিয়ে বড় একটা ইলেকট্রনিক পিলার সাং আর বং এর উপরে মারে। এরপরে তিনজনে মিলে তাদের শক্তি ব্যবহার করে ফাইট করতে থাকে আর কিছুক্ষণ পর তারা ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন ইউনমি বংকে বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে আমাদের পাওয়ার বিক্রি করা যায়? নাকি তুমি জেলাস যে সবাই বড়লোক হয়ে যাচ্ছে? বং বলে, এমন কিছু না, আমিও এই অফার পেয়েছি, কিন্তু আমি তাদেরকে রিজেক্ট করে দিয়েছি। এদিকে বং আর ইউনমি ঝগড়া করছিল আর তখন সুযোগ বুঝে সাং ফ্যাক্টরির ভেতরে ঢুকে যায়। সেখানে অ্যানা আসে আর তাকে চেয়ারে বসতে বলে। সাং বলে, তার টাকা কোথায়? অ্যানা তার লোকেদের টাকা আনতে বলে। এরপর বংকে দেখানো হয় যে তার গাড়ির ডিকি থেকে বন্দুক বের করে। ইউনমি তাকে জিজ্ঞেস করে, তুমি বন্দুক কেন নিয়েছো? বং বলে, সাং এর শক্তিগুলো কোনোভাবেই ওদের হাতে দেওয়া যাবে না। এদিকে অ্যানাকে তার বাবা ফোন করে। অ্যানা তার বাবাকে বলে, বাবা আমি তাকে ধরে নিয়েছি। এটা শুনে সাং তো অবাক হয়ে যায়। সাং মনে মনে বলে, এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি মনে হচ্ছে। এদিকে বং সাং এর দিকে বন্দুক তাক করেছিল। এরপর অ্যানা তার লোকদের বলে কাজ শুরু করে দিতে আর কাজ শেষ হলে সাংকে মেরে ফেলতে। এইটা শুনে সাং তো অবাক হয়ে যায়। তখন সে চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সাং অ্যানার দিকে তাকায় আর হাসে। সে বলে, আমার এখানে আসার একটা কারণ আছে। আমি একটি সাধারণ জীবন চাইতাম, যার কারণে আমি সুপার হিউম্যানদের সাথে কাজ করছি, যাতে তোমাদের শেষ করা যায়। এইটা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যানাও তখন হাসে আর বলে, তুমি এটা কি বলছো? সাং হাসে আর বলে, তোমার মনে হয়েছে আমার শক্তি আমি তোমাদের দিয়ে দেব? আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। আসলে সাং আর বং মিলে এই প্ল্যান বানিয়েছিল যাতে তারা মুনদেন কোম্পানির এই রিসার্চার ল্যাবে আসতে পারে আর তাদের সব ডকুমেন্টস চুরি করতে পারে। এদিকে বং ইউনমিকে তার শক্তি ব্যবহার করতে বলে। তখন ইউনমি ল্যাবের উপর হামলা করে আর বং সাং এর হাতের দিকে বন্দুক শুট করে, কিন্তু সেটা টাকার ব্যাগের উপরে পড়ে যায়, যার কারণে সাং এর পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে অ্যানা খুব ভয় পেয়ে যায়। এরপর এখানে ফাইট হতে থাকে। সাং তখন কল্পনা করে তারা কিভাবে এই প্ল্যানটা বানিয়েছিল। সাংকে সেই অফার দেওয়ার পর থেকে মুনদেন কোম্পানির লোকজন সাং, ইউনমি আর বংদের উপর নজর রাখতে শুরু করে। তখন তারা সিক্রেটলি কথা বলতো আর সিক্রেট ভাবে প্ল্যান বানিয়েছিল। সিন বর্তমানে আসে। সাং আর বং একটি লকার দেখতে পায়। লকারটি ভাঙলে সেখানে তারা কিছু ফাইল খুঁজে পায়। সেগুলো কিসের ফাইল তারা দেখবে, কিন্তু সেই সময় তারা সেখানে কারো আসার শব্দ পায়, যার কারণে বং সেখানে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তারা দেখে চারদিক থেকে গার্ডরা আসছে, তাই তারা দুজনে পালিয়ে যায়। এদিকে পালাতে পালাতে সাং এর টাকা পড়ে যায়। সে এক হাতে টাকা ধরে রাখে, কিন্তু তখনই তাকে মিনসুক ফোন করে। তাই সে এক হাতে টাকার ব্যাগ ধরে আর অন্য হাতে মিনসুকের সাথে কথা বলে। মিনসুক তাকে বলে, আমাদের বাবা মা পরশুদিন দেখা করবে। সাং বলে ঠিক আছে। এদিকে মিনসুকের সাথে কথা বলতে বলতে সাং এর সব টাকা হাতছাড়া হয়ে যায়। তখনই সেখানে বং আসে আর সাংকে বলে, চলো আমরা এখন পালাই। এই কথা বলে বং আর সাং দৌড়াতে থাকে। এক পর্যায়ে সাং বংকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি ড্রিঙ্কস আছে? বং সাংকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি টাকা আছে? কিন্তু তারা দুজনেই বুঝতে পারে তাদের কাছে টাকা আর ড্রিঙ্কস কিছুই নেই। তখন তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখনই সেখানে গার্ডরা চলে আসে আর তারা দুজনে জানালা দিয়ে লাফ দেয়, কিন্তু গার্ডরা তাদের আবারও ধরে ফেলে। কিন্তু তখনই সেখানে ইউনমি গাড়ি নিয়ে চলে আসে আর তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। তারা সবাই গাড়িতে ছিল, কিন্তু সাং তো তার টাকাগুলো নিয়ে চিন্তা করছিল সে কিভাবে টাকাগুলো হারিয়ে ফেলেছে। বং সেখানে থাকা একটা চিঠি দেখতে পায়। সেটা সাং এর জন্য ছিল। সেখানে লেখা ছিল, যেভাবে আপনি মানুষের সেবা করেন আমার খুব ভালো লাগে, যেটাতে নিতিন নাম লেখা ছিল। এইটা দেখে
সাং কিছু একটা ভাবে। এদিকে আমাদেরকে রিসার্চ ল্যাব দেখানো হয় যেখানে নেতিন আসে আর সবকিছু দেখতে থাকে। আসলে নেতিন ছিল অ্যানার ভাই, আর তার কথাই তখন অ্যানার বাবা বলেছিল যে সে খুব তাড়াতাড়ি আমেরিকা থেকে ফিরছে। এদিকে আমাদের অ্যানার রিসার্চার ইউনকে দেখানো হয় যে নেতিনের কাছে আসে আর বলে, এতদিন পর মুক্তি পেয়ে তোমার কেমন লাগছে? আসলে ইউন এতদিন ধরে নেতিনের জন্যই কাজ করত। এদিকে সাং আর বাকি সবাই মিলে নেতিনের অ্যাড্রেস বের করে আর তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। তারা সেখানে একটি বড় ক্যামেরা খুঁজে পায়, আর যখন তারা সেটা চেক করে তারা দেখতে পায় কিছু মানুষ ভয়ে আত্মহত্যা করছে, আর নেতিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে এনজয় করছে আর সাংদের দিকে তাকিয়ে তাদেরকে হাই বলছে। এরপর সাং বাড়িতে এসে দেখে মিনসুক ঘুমাচ্ছে। সাং তাকে খুব ভালোবেসে দেখতে থাকে। তখন সে দেখে মিনসুক টেবিলে তার জন্য খাবার বানিয়ে রেখে দিয়েছে। সাং সেখানে একটি চিরকুট দেখতে পায় যেখানে মিনসুক তাকে লিখেছে কাল যে তাদের ফ্যামিলি মিটিং আছে সেটা যেন সে ভুলে না যায়। এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে সাং তার অফিসে যায়। সাং এর বস তাকে জিজ্ঞেস করে সে কাল পালিয়ে কেন গেল। সাং বলে তার নিজের একটা কারণ ছিল। এরপর সে সাংকে বলে সাং 3 মাসের বেতন পাবে না কারণ সে কালকে পালিয়ে গিয়েছিল। এখানেই সিন কাট হয় আর পরের সিনে সাং আর বংকে পুলিশ স্টেশনে দেখানো হয়। বং সাং এর লয়ার হিসেবে গেছিল। পুলিশ সাংকে জিজ্ঞেস করে কাল তুমি পালিয়ে গিয়েছিলে তাই না? সাং বলে তার এমন কিছুই মনে পড়ছে না। এরপর সেখানে ডিটেকটিভ সিয়ং আসে আর বংকে দেখে বলে তাহলে সাংকে দিয়ে এইসব কাজ তুমি করাচ্ছ। ডিটেকটিভ সিয়ং আর বং একজন আরেকজনকে চিনত। এরপর ডিটেকটিভ সাংকে সিসিটিভি ফুটেজ দেখায় আর তাকে ওয়ার্নিং করে বলে এমন কাজ সে যেন আর কখনোই না করে। এরপর পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলে সাং বংকে জিজ্ঞেস করে সে কিভাবে এই ডিটেকটিভকে চেনে। বং তাকে বলে কারণ সেও আমাদের মতোই একজন। এটা শুনে সাং জিজ্ঞেস করে তাহলে তার পাওয়ার কি আর সেটা কিভাবে কাজ করে, কিন্তু বং কিছুই বলে না আর সে চলে যায়। এরপর আমাদের অ্যানা আর নেতিনকে দেখানো হয়। তারা খাবার খেতে বসে। অ্যানা তখন নেতিনকে বলে ভালো হতো যদি আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় একবার অ্যানা নেতিনকে গুলি করেছিল যেটা নেতিনের কানে লেগেছিল। এতে বোঝা যায় অ্যানা আর নেতিন ভাই বোন হলেও তারা একজন আরেকজনকে পছন্দ করে না। এরপর কাহিনী বর্তমানে আসে আর তখন অ্যানা আর নেতিনের বাবা সেখানে আসে। সে তাদের প্ল্যানের কথা জিজ্ঞেস করে। অ্যানা নেতিনকে বলে সে কেন এতগুলো মানুষ মেরেছে। এখন তো সব মিডিয়া এটা নিয়ে কথা বলছে। নেতিন বলে কারণ সাং এখন আমাকে খুঁজবে আর খুঁজতে খুঁজতে আমার কাছে এখানে চলে আসবে আর এটাই হবে তার ভুল। এদিকে সাং আর ইউনমিদের দেখানো হয় তারা সেই সব লোকেদের ইনফরমেশন চেক করছিল যারা আত্মহত্যা করেছিল। ইউনমি সাংকে বলে যদি তোমাকে পুলিশ নিয়ে যায় তাহলে আমাদের নাম বলো না। সেখানে বং আসে আর মুনদেন কোম্পানির সম্পর্কে বলতে থাকে যে তারা একটা বারে ড্রাগ সাপ্লাই দেয় আর সেই ড্রাগ এতটাই ভয়ঙ্কর যে মানুষ তার ব্রেনকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে তারা আত্মহত্যা করে ফেলে। এরপর তারা সবাই প্ল্যান বানায়। তারা সবাই কালকে ছদ্মবেশে সেই বারে যাবে। এরপর সাং বাড়িতে যায়। তখন মিনসুক তাকে মনে করিয়ে দেয় কাল তাদের বাবা মায়ের সাথে দেখা করার কথা। সাং তো অবাক হয়ে যায় কারণ কালকেই তারা সেই বারে যাবে, কিন্তু সে মনে মনে ভাবে কাল যে করেই হোক মিনসুকের বাবা মায়ের সাথে দেখা করতেই হবে। পরের দিন সকালে সাং আর মিনসুক কাজে বেরিয়ে পড়ে। এরপর সাং আর ইউনমি সেই ক্লাবের ভেতরে যায় আর বং বাইরে অপেক্ষা করছিল। বং তাদের মেসেজ করে লাল ব্যাগ যার হাতে থাকবে তাকে খুঁজতে, কিন্তু সেই ক্লাবে অনেকের হাতে লাল ব্যাগ ছিল। এরপরও সাং আসল মেয়েটাকে খুঁজে নেয় আর এই মেয়েটা ইউন ছিল। ইউনের ব্যাগে সেই ড্রাগস গুলো ছিল। সাং ইউনকে জিজ্ঞেস করে তুমি সে যাকে আমি খুঁজছিলাম তাই না? আমরা দেখতে পাই ইউনের কাছেও পাওয়ার ছিল, সে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হতে পারত। ইউন সাংকে বলে তুমি এখানে তো নিজের ইচ্ছায় এসেছো কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারবে না। সাং তখন মনে মনে বলে আমি যদি এখানে দেরি করি তাহলে ডিনারের জন্য যেতে দেরি হবে, তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে সাং সেখান থেকে ইউনের ব্যাগ নিয়ে চলে যায়। ইউন মেয়ে সাংকে জিজ্ঞেস করে মেয়েটি কি আমাদের মতোই সুপার হিউম্যান? সাং বলে হ্যাঁ। এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই ইউন নিতিনের কাছে আসে। তখন নিতিন বলে তুমি হেরে গিয়ে ভালো করেছ। ইউন বলে তুমি যদি না বলতে তাহলে আমি ওকে এখানেই মেরে ফেলতাম। অর্থাৎ ইউন তাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছে। এরপর যখন ইউনমি আর সাং ব্যাগ নিয়ে বাইরে যাবে তখনই আমাদের নেতিনের আসল প্ল্যান দেখানো হয় যেখানে ক্লাবের পুরো লাইট অফ হয়ে যায় আর পেছন থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে যে ব্যক্তির কাছে লাল ব্যাগ থাকবে সে আজকের স্পেশাল মানুষ। এটা শোনার পর সবাই সাংয়ের দিকে তাকায় আর তার থেকে সেই ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সেখানে মুহূর্তের মধ্যে অনেক ভিড় হয়ে যায়। এদিকে ইউনমিও ব্যাগটা নেওয়ার চেষ্টা করে কিন্তু সে পারে না। অন্যদিকে মিনসুক সাংকে ফোন করে তাদের ফ্যামিলি ডিনারে আসার জন্য, কিন্তু সাং ফোন তুলতে পারে না আর তার কাছে টাকাও ছিল না যে সে তার পাওয়ার ব্যবহার করবে। সাং
মনে মনে বলে আজকের দিনটা আসলেই খুব অভিশপ্ত। তখনই সেখানে ডিটেকটিভ সিয়ং আসে আর সবাইকে ভিড় সরাতে বলে। এদিকে বংও সেখানে চলে আসে সাংদের বাঁচাতে, কিন্তু সাং অজ্ঞান হয়ে যায়। ইউনমি অনেক চেষ্টা করে তাকে উঠানোর, এরপর সাং এর জ্ঞান ফেরে। তখন ডিটেকটিভ সাংকে দেখে ফেলে, কিন্তু বং এসে তাদেরকে নিয়ে নিচের দিকে ঝাঁপ দেয় এবং তারা একটি বেসমেন্টে এসে পড়ে। সাং সেই বেসমেন্ট থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলে বং তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সাং বলে আজ মিনসুকের সাথে আমার ফ্যামিলির ডিনার আছে। তখন বং সাংকে কিছু টাকা দেয় আর বলে আমি জানি এই সুপার পাওয়ার নিয়ে সাধারণ জীবনযাপন করা কতটা কষ্টের, কিন্তু তুমি এখন তাড়াতাড়ি মিনসুকের কাছে যাও, আমরা এখানে সবকিছু সামলে নেব। এদিকে মিনসুক আর তার বাবা মা সবাই সাং এর জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ডিটেকটিভ আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ডিটেকটিভ আর মিনসুক আলাদাভাবে কথা বলে, যেখানে ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে সাং কোথায়। মিনসুক বলে আমি জানি না। ডিটেকটিভ বলে ভালো হবে তুমি যদি আমাদেরকে সাহায্য করো। মিনসুক সাংকে বাঁচানোর জন্য ডিটেকটিভকে বলে আপনিও কি সুপার হিউম্যানে বিশ্বাস করেন? আমার মনে হয় না এমন কিছু আছে, সাং তো একজন সাধারণ মানুষ। ডিটেকটিভ এটা শুনে হাসে। এরপর মিনসুক বাকি পুলিশদের বলে বের হয়ে আসতে, যারা সাংকে ধরার জন্য লুকিয়েছিল। মিনসুক ডিটেকটিভকে বলে যদি সত্যি সাং এর কাছে কোনো সুপার পাওয়ার থেকে থাকে তাহলে আপনাদের কি সমস্যা? সে তো নিজের টাকা দিয়েই তার পাওয়ার খরচ করে আর সে খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই করে। তখন সাং সেখানে আসে আর সবকিছু শুনতে পায়। মিনসুক ডিটেকটিভকে আরো বলে সাং তো আপনাদের থেকেও ভালো, কারণ আপনারা সরকারের থেকে মোটা অঙ্কের টাকা নেন, কিন্তু তবুও আপনারা নিজেদের ডিউটি ঠিক মতো পালন করেন না, কিন্তু সে করে। ডিটেকটিভ এটা শুনে আর কিছুই বলে না। সাং মিনসুকের কাছে এসে তাকে সরি বলে। এদিকে বং আর ইউনমিকে দেখানো হয়। ইউনমি বংকে জিজ্ঞেস করে বারে কে পুলিশ ডেকেছিল। বং বলে আমি তো ডাকিনি, আমি ভেবেছিলাম হয়তো তুমি ডেকেছো। বং আর ইউনমি এটা নিয়ে কথা বলছিল। তখন সেখানে অ্যানা আসে আর বলে আমি পুলিশ ডেকেছি, সেখানে ইল্লিগাল অ্যাক্টিভিটি হচ্ছিল তাই ডেকেছি। ইউনমি তো অ্যানাকে দেখেই তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু অ্যানার লোকজন তার দিকে বন্দুক তাক করে, তাই সে কিছু বলতে পারে না। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর সাংকে দেখানো হয়, যাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ডিটেকটিভ তাকে বলে আমি তোমাকে আগে বলেছিলাম এসব কিছু না করতে, তাহলে তুমি এটা কেন করেছো? তোমার কারণে কত নিরীহ মানুষদের জীবন যেতে পারতো তোমার কোনো ধারণা আছে? সাং রেগে বলে আমি কোনো অপরাধ করিনি, আর আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে না পারি তাহলে আমাদের এই শক্তির মানেটা কি? তখন ডিটেকটিভ কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে মিনসুককে দেখানো হয়, যে মন খারাপ করে বসেছিল। সে সাংকে অনেক মিস করছিল আর সাং এর জিনিসপত্রগুলো দেখছিল। তখন হঠাৎ করে সে ওই লোনের ডকুমেন্টটা দেখতে পায়, যেটা সাং মিস পার্কের থেকে নিয়েছিল। এটা দেখে মিনসুক অবাক হয়ে যায়। পরের দিন সাং এর সাথে দেখা করতে নিতিন জেলে আসে। এসে নিতিন সাং এর উপর হাসতে থাকে আর সাংকে জিজ্ঞেস করে জেলে থেকে তার কেমন লাগছে। সাং বলে তুমি যদি চাও তাহলে আমার সাথে রুম খালি আছে, এখানে চলে এসো। নিতিন বলে তোমার কোনো ধারণা নেই তোমাকে এখানে আনার জন্য আমি কত কষ্ট করেছি। আর এখানে একটা টুইস্ট রিভিল করানো হয়, সেটা হলো সাং এর সাথে প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটছিল সবকিছু নিতিনের প্ল্যান মতো হয়েছে। মানে বাসের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে লকারের সেই ফাইলগুলো রাখা সবকিছু। নিতিন বলে আমি সবকিছু করেছি তোমাকে এখানে আনার জন্য, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বাইরেও বের করব। নিতিন তখন যাওয়ার সময় সাংকে বলে তোমার গার্লফ্রেন্ডের নাম মিনসুক তাই না? এটা শুনে সাং রেগে যায় আর বলে মিনসুকের থেকে দূরে থাকতে। যাই হোক, এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই এবং আমরা মিনসুককে দেখি সে যেখানেই যাচ্ছিল সেখানেই কিছু লোক তাকে নজর রাখছিল। এইটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। এদিকে সাংকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে অন্য কিছু পুলিশ আসে আর সাংকে তাদের সাথে গাড়িতে করে নিয়ে চলে যায়। সাং গাড়িতে উঠে রিয়েলাইজ করে এরা পুলিশের লোক নয়, এরা অ্যানার লোক। কিন্তু সে বুঝে ওঠার আগেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর তাদের গাড়ি পানিতে পড়ে যায়। সাং পানি থেকে উঠলে দেখতে পায় ইউনমি আর বং অ্যানার লোকজনের সাথে দাঁড়িয়ে আছে। এইটা দেখে তো সাং পুরো শকড হয়ে যায়, সে তো কিছুই বুঝতে পারে না। আর সিন এখানেই কাট হয় আর সাংদেরকে দেখানো হয়, যেখানে সাং বংকে বলছিল অ্যানার উপর বিশ্বাস করা ঠিক হবে না। অ্যানা বলে তুমি আমার উপর বিশ্বাস না করলেও আমার ঘৃণার উপর বিশ্বাস করতে পারো, তোমাদের থেকে অনেক বেশি আমি নিতিনকে ঘৃণা করি এবং আমি তাকে মেরে ফেলতে চাই। এদিকে নিতিনকে দেখানো হয় যে তার কোম্পানিতে একটা মিটিং করছিল। তখন একটা লোক তার বিরুদ্ধে কথা বললে সে ওখানেই তাকে মেরে ফেলে আর সে তার বাবাকে বলে তার একটা সাহায্যের প্রয়োজন। সিন কাট হয় আর অ্যানাকে দেখানো হয়, সেখানে অ্যানা সাংদের বলে আমার বাবা আমার উপর বিশ্বাস করে না, তাই তার সব পাওয়ার এবং টাকা পয়সা সম্পত্তি সবকিছু সে কিছুদিন আগেই নিতিনকে দিয়ে দিয়েছে। তাই আমি তাকে বুঝিয়ে দিতে চাই আমি একজন যাকে সে বিশ্বাস করতে পারে। সে সাংকে বলে কিছুদিন পর একটা ড্রাগ বাজারে আসবে আর সেই ড্রাগ যদি একবার বাজারে
চলে আসে তাহলে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। এটা শুনে সাং হাসে আর বলে এখন একটা শয়তান দুনিয়াকে বাঁচানোর চেষ্টা করছে। বং অ্যানাকে বলে তার মানে তুমি চাও আমরা সেই ড্রাগ চুরি করে নেই যাতে নেতিন সেটা ডুপ্লিকেট করতে না পারে। অ্যানা বলে হ্যাঁ। এরপর অ্যানা তাদের একটা সিক্রেট লকারের কথা বলে যেখানে ড্রাগস গুলো আছে, সেখানকার লক কেমন, প্যাটার্ন কেমন সবকিছু সে তাদেরকে বলে এবং তাদের একটা চাবি দেয় যেটা দ্বারা তারা ড্রাগসের লকার খুলতে পারবে। সে আরো বলে সেই লকার খুলতে আমার বাবার অনুমতি লাগে, কিন্তু তোমরা তো সুপার হিউম্যান, তাই তোমাদেরকে পাওয়ার ইউজ করে সেটা খুলে নিতে হবে। তোমরা দুনিয়াকে বাঁচাতে চাও আর নেতিন দুনিয়া শেষ করতে চায়, তাই এখন ভেবে দেখো তোমরা কি করবে। এইসব বলে অ্যানা এখান থেকে চলে যায়। এদিকে সাংরা এখনো কনফিউজড ছিল যে তারা তার কথায় বিশ্বাস করবে কিনা। সাং বংকে বলে তুমি অ্যানার উপর কিভাবে বিশ্বাস করতে পারো, তুমি তো জানো সে কতটা স্বার্থপর। বং বলে আমি জানি এটা অনেক রিস্কি, কিন্তু আমাদের এখন কিছুই করার নেই। তার শেষ সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজ করবে আর তারা এটা কিভাবে করবে তার প্ল্যান করতে থাকে। এরপর সাং মিনসুকের সাথে দেখা করতে যায়। মিনসুক সাংকে বলে তুমি অ্যানার সাথে কেন কাজ করছো, অ্যানা তো ভালো না। সাং বলে এটা আমিও জানি, কিন্তু আমাকে এটা করতেই হবে। মিনসুক সাংকে সেই লোনের কাগজটা দেখায়। সাং তো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সেটা কোথায় পেয়েছে। মিনসুক বলে আলমারিতে। মিনসুক বলে সে তো সেই মিস পার্কের সাথেই কাজ করে। এইটা শুনে সাং তো আরো বেশি অবাক হয়ে যায়, সে তো এই ব্যাপারটা জানতোই না। মিনসুক সাংকে বলে আমি এই সব কিছু নিয়ে অনেক ক্লান্ত। সাং বলে আরো একটু ধৈর্য ধরো, আমি আমাদের একটা নর্মাল জীবন চাই, তাই আমি এইসব করছি যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি এবং এই পৃথিবীর মানুষ একটু শান্তিতে থাকতে পারে, তাই আমার জন্য হলেও একটু ধৈর্য ধরো, আমি সবকিছু ঠিক করে দিব। মিনসুক সাংকে জিজ্ঞেস করে এই সবকিছু ঠিক করতে তার কত টাকা লাগবে। তখন সাং বলে 30 মিলিয়ন। পরের দিন মিনসুক মিস পার্কের কাছে যায় 30 মিলিয়ন টাকা লোনের জন্য। মিস পার্ক বলে তোমার লোন কেন লাগবে। মিনসুক তাকে বলে আমি জানি আপনি কেন সাংয়ের পেছনে পড়ে আছেন, আপনি মুনদেন কোম্পানির সেই লকার খুলতে চান আর সাং আজকে সেই লকারটাই খুলতে যাবে, কিন্তু তার কাছে টাকা নেই। আপনি যদি টাকা না দেন তাহলে সে ওখানে যেতে পারবে না। তখন মিস পার্ক তাকে টাকা দিয়ে দেয়। এদিকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয় যেখানে ডিটেকটিভ সাং এর কথা ভাবছিল। তখন একজন অফিসার তাকে বলে সে সাংকে কেন ছেড়ে দিয়েছে। সে বলে কারণ আমরা যেটা খুঁজে পাইনি সে ওটা খুঁজে পাবে, আর এটা বলে সে কিছু একটা ভাবতে থাকে। এদিকে মিনসুক সাংকে সেই টাকাগুলো দেয়। সাং তাকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পেল। মিনসুক বলে এটা বাদ দাও আর তাড়াতাড়ি এইসব ঝামেলা থেকে বের হও। যখন তুমি সবকিছু শেষ করে আমার সামনে আসবে তখন আমি তোমাকে একটা গুড নিউজ দিব। এরপর সাং মিনসুকের থেকে বিদায় নিয়ে চলে যায়। সাং বং আর ইউনমি মিলে ওই ব্যাংকের সামনে আসে আর তারা ভেতরে ঢুকে যায়। তখন দেখা যায় অ্যানা তাদের উপর নজর রাখছিল আর অ্যানা তার লোকজনদেরকে ফোন করে। আর এখানেই আমরা অ্যানার আসল প্ল্যান জানতে পারি। সে তার লোকজনদেরকে বলে রেখেছে যখনই সাংরা ড্রাগস নিয়ে আসবে তখন তাদের থেকে সেগুলো নিয়ে তাদেরকে বন্দি করে তার বাবার কাছে নিয়ে যেতে। এদিকে সাংরা ভেতরে গিয়ে তাদের কাজ শুরু করে দেয়। ইউনমি আর সাং বাইরে ছিল আর সিসিটিভি ক্যামেরা মনিটর করছিল। এদিকে বং ভেতরে যায় আর সাংকে বলে প্ল্যান মতো কাজ শুরু করতে। সাং সেখানকার একজন স্টাফের কাছে যায় আর বলে যে সে লোন নিতে চায়। স্টাফ তখন তার আইডি চাইলে সে তার নাম বলে। তখনই স্টাফ একটা সাইরেন বাজায় আর সেখানে রেড অ্যালার্ট বাজতে থাকে। তখন সবাই বাইরে যেতে থাকে। এদিকে অ্যানা তো অবাক হয়ে যায়। অন্যদিকে সাং, ইউনমি আর বং সবাই তাদের পাওয়ার ব্যবহার করতে থাকে। এখানে অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। সাং, ইউনমি, বং সবাই তাদের পাওয়ার ব্যবহার করতে থাকে। ইউনমি তার পাওয়ার ব্যবহার করে একটা দরজা খুলে ফেলে। এদিকে সাং আর বাকি সবাই ফাইট করছিল। তখন অ্যানাকে দেখানো হয় যে তার গার্ডদের বলে যা কিছুই হয়ে যাক না কেন সাং যেন জীবিত থাকে। এদিকে ইউনমি তার পাওয়ার বেশি ব্যবহার করায় সেখানে পানি চলে আসে। তাই সাং ইউনমিকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে, কিন্তু সেখানে হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। সাং, ইউনমি, বং সবাই এইবারে ট্র্যাপে পড়ে যায়। বং তাদের বলে আমরা এখানে কেউই সেফ নই, কিন্তু আমরা হার মানব না। সাং আর ইউনমি বংকে জিজ্ঞেস করে সে কি সিক্রেট রুমটা পেয়েছে, কিন্তু তখনই বং এর সাথে সাংদের কানেকশন কাট হয়ে যায়। এটা দেখে সাং আর ইউনমি বং এর সাহায্য করার জন্য উপরে যাওয়ার চেষ্টা করে। তারা দুজন উপরে গিয়ে দেখে বং মাটিতে পড়ে আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে নিতিন আসে আর সে হেসে সাংকে জিজ্ঞেস করে এখন তোমার পাওয়ার কোথায়, নাকি টাকা ছাড়া তুমি কিছুই না। সাং তাকে জিজ্ঞেস করে এইসব করে তুমি কি পাবে। তখন নিতিন বলে টাকা পাবো, তোমাদের শক্তি নিয়ে নেওয়ার পর সেটা ব্যবহার করার জন্য আমার টাকার প্রয়োজন হবে। এরপর নিতিনের লোকেরা সাংদের দিকে বন্দুক তাক করে। এটা দেখে ইউনমি সাংকে বলে হয়তো আমরা এই লড়াই জিততে পারবো না। সাং তখন বলে না, মিনসুক বলেছে আমাকে
সে গুড নিউজ দিবে, তাই আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। এই কথা বলে সে তার পুরো শক্তি ব্যবহার করে আর সে নিতিনকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে বং আসে আর সাংকে একটা জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই সাংকে বং যেখানে ধাক্কা দিয়েছিল সেই জায়গায় কোটি কোটি টাকার বান্ডেল রাখা আছে, মানে সেই রুমটা পুরো টাকায় ভরা। এইটা দেখে সাং অবাক হয়ে যায়। এদিকে বংকে আর ইউনমিকে নিতিনের লোকেরা ধরে রাখে, কিন্তু বং হাসতে থাকে। ইউনমি তাকে বলে আমরা হয়তো মারা যাব আর তুমি হাসছো। বং ইউনমিকে বলে আসলে ম্যাপ অনুযায়ী এই জায়গাটা যতটা বড় হওয়ার কথা এই জায়গাটা তার চেয়ে অনেক ছোট। তোমার কি মনে হয় দেওয়ালের পেছনে কি থাকতে পারে? এটা বলার সাথে সাথে সেখানে দেওয়াল ভেঙে সাং উঠে আসে, যার দুই পকেটে টাকা দিয়ে ভরা ছিল। তখন সে আবারও ফাইট করতে থাকে। নিতিন আর সাং যখন লড়াই করছিল তখন হঠাৎ করেই সাং বুঝতে পারে তার শক্তি কমে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সে দেখে সে ডিটেকটিভের গাড়িতে আছে। এইটা দেখে সাং তো অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে সে এখানে কিভাবে এলো। ডিটেকটিভ তাকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম এইসব ঝামেলায় না জড়াতে, কিন্তু তবুও তুমি এটা কেন করছো? সাং বলে আমি খারাপ কিছু করছি না। এরপর ডিটেকটিভ তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে অ্যানাকে দেখানো হয় সে ওই জায়গায় আসে যেখানে ফাইট হয়েছিল। তখন সেখানে মিস পার্ক এবং তার লোকজন চলে আসে। অ্যানা তাকে জিজ্ঞেস করে সে কে। মিস পার্ক বলে তুমি তোমার বাবার মতো। এটা বলে সে তার লোকজনদেরকে ইশারা দিলে তারা একটি দেওয়াল ভাঙতে থাকে। আর এখানেই সিন কাট হয় আর আমাদেরকে সাংকে দেখানো হয় যে তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল। সাং তার বাবাকে জিজ্ঞেস করে তার শক্তি কখন ফিরে আসবে। তার বাবা তাকে বলে তোমার শক্তির লিমিট শেষ হয়ে গেছে। সে বলে মানে তুমি এই শক্তিগুলোর যোগ্য না। সে আরো বলে যখন তুমি অন্যদের টাকা দিয়ে শক্তি ব্যবহার করেছো তখনই তোমার শক্তি চলে গিয়েছে। সাং বলে আমি তো ভেবেছি আপনি আমাকে এমনি এই কথাটা বলেছেন যাতে আমি অন্য কারোর টাকা ব্যবহার না করি। তার বাবা বলে না, তোমাকে আমি বলেছিলাম অন্য কারো টাকা দিয়ে এই শক্তি ব্যবহার করা যাবে না। এরপর সাং জিজ্ঞেস করে তার শক্তি কখন ফিরে আসতে পারে। তার বাবা বলে আমি জানি না, আর তাছাড়া অতিরিক্ত লোভ করাও ভালো না। তুমি লোভ করেছো তাই তোমার সাথে এমনটা হচ্ছে। সাং তার বাবাকে বলে এই লড়াইটা তো টাকার, তাহলে আমাকে এই শক্তিটা দেওয়ার আগে তুমি আমাকে টাকা দাওনি কেন? তার বাবা তাকে বলে এই লড়াইটা শুধু টাকার না। এটা বলে তিনি সাং এর সেই পিগি ব্যাংকটা দেয় যেটার জন্য ছোটবেলায় সাং তার বাবার সাথে লড়াই করেছিল। সাং এর বাবা তাকে বলে যদি কখনো তোমার কাছে এই শক্তিগুলো না থাকতো আর তোমার সামনে এই ঘটনাগুলো ঘটতো তাহলে কি তুমি এভাবেই বসে থাকতে, লড়াই করতে না? তাই একটা কথা মাথায় রেখো, এই লড়াইটা শুধুমাত্র টাকার নয়। এটা শুনে সাং কিছুই বলে না। এদিকে মিস পার্ককে দেখানো হয় যার লোকজন দেওয়াল ভেঙে একটা সিন্দুক বের করে। মিস পার্ক তখন তার গলা থেকে একটি লকেট বের করে আর সেই লকেট থেকে একটি চাবি নেয়। সে ওই চাবি দিয়ে সিন্দুকটা খোলে আর সেখান থেকে একটি ফাইল বের করে। এদিকে নিতিন আর তার বাবাকে দেখানো হয় যেখানে নিতিনের বাবা তার দিকে বন্দুক তাক করেছিল। সে নিতিনকে বলে আমি তোমাকে মারবো না, মৃত্যু তোমাকে ততটা যন্ত্রণা দেবে না যতটা তুমি হেরে গেলে পাবে। এখানেই সিন কাট হয় আর সাংকে দেখানো হয় যে তার হাতে পিগি ব্যাংক নিয়ে মন খারাপ করে ঘরে আসে। ঘরে এসে দেখে ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। সে মিনসুককে খুঁজতে থাকে। তখনই নিতিন তাকে ফোন করে, কিন্তু তখনই সে গুলির আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর মিনসুককে ডাকতে থাকে, কিন্তু নিতিন ফোন কেটে দেয়। সাং তখন বারবার ফোন করে কিন্তু ফোন বন্ধ পায়। এদিকে মিনসুক নিতিনকে বলে হারার জন্য প্রস্তুত হও, কারণ সাং এখানে তোমাকে শেষ করতে আসবে। নিতিন মিনসুককে বলে সাং তো মানুষের উপকার করতে টাকা খরচ করে, তুমি তাকে সহ্য কিভাবে করো? মিনসুক বলে আমি না, সাং আমাকে সহ্য করে কারণ সে আমাকে অনেক ভালোবাসে। সে খুবই সাদামাটা একজন মানুষ, কিন্তু তুমি আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছো। নিতিন বলে তুমি তো দেখি তাকে অনেক ভালোবাসো। মিনসু বলে বাসবো না কেন, আমাদের তো কয়েকদিন আগেই বিয়ে হয়েছে, কিন্তু তোমার কারণে আমরা রিসেপশন ঠিক মতো করতে পারিনি। কিন্তু তুমি চিন্তা করো না, সাং অবশ্যই আসবে আর তুমি এই লড়াইয়ে হারবে। এদিকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয় যেখানে মহিলা ডিটেকটিভ সিয়ংকে জিজ্ঞেস করে সে সাংকে কেন ছেড়ে দিয়েছে। ডিটেকটিভ বলে কারণ সে কোনো দোষ করেনি, আমি তাকে কিভাবে অ্যারেস্ট করি। এদিকে সাংকে দেখানো হয় যে বসে বসে মিনসুকের কথা ভাবছিল। তখনই সে রুম থেকে বাইরে এসে দেখে ইয়ন তার ঘরে বসে আছে। সাং তাকে জিজ্ঞেস করে মিনসুক কোথায়। তখন সে বলে সেটা পরে বলছি, আগে আমার সাথে লড়াই করো, যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। এরপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে। এক পর্যায়ে সাং হেরেই যাচ্ছিল, তখনই সেখানে ইউনমি চলে আসে আর তার শক্তি দিয়ে অনেকগুলো কাজ ইউনের দিকে তাক করে এবং সিন এখানেই কাট হয়। আর বং, সাং এবং ইউনমিকে একসাথে দেখানো হয়। বং সাংকে জিজ্ঞেস করে সে কি মিনসুককে বাঁচাতে যাবে, কারণ এটা খুবই রিস্কি হবে। সাং বলে হ্যাঁ, আমি তাকে বাঁচাতে যাব, কারণ এখন আমি বুঝতে পেরেছি আমাদের এই শক্তিগুলো টাকার নয়, বরং আমাদের মনের শক্তি। আমরা মন থেকে যা করতে চাই সেটাই
আমাদের আসল শক্তি। এরপর সে মিনসুককে বাঁচাতে যায়। সাং মনে মনে ভাবে তার শক্তি তখনই আসবে যখন সে সত্যি মন থেকে কাউকে বাঁচাতে চাইবে। এটা ভেবে সে একটা বিল্ডিং এর একেবারে উপরে উঠে যায় আর সে ওখান থেকে ঝাঁপ দেয় এবং সে একেবারে নিচে এসে পড়ে। এটা দেখে সেখানে নিতিনের গার্ডরা আসে, কিন্তু সাংয়ের হাতে থাকা খুব সামান্য টাকা দিয়ে সে সবার সাথে লড়াই করতে থাকে এবং এই লড়াইটা খুবই দুর্দান্ত ছিল। সাং সবাইকে মারছিল। এরপর নিতিন জানতে পারে সাং এসেছে। নিতিন মিনসুককে বলে সাং তো চলে এসেছে। তখন মিনসুক বলে আমি শুনেছি তোমাদের এখন ভয় লাগছে তাই না, এবার তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। এরপর সাং সবার সাথে লড়াই করছিল। তখন সেখানে বং আর ইউনমি আসে। তাদের দেখে সাং অবাক হয়। বং সাংকে জিজ্ঞেস করে সে একা ভেতরে কিভাবে এলো, তার পাওয়ার কি সত্যি ফিরে এসেছে? ইউনমি বলে অবশ্যই। এরপর নিতিন মিনসুককে সেখানে নিয়ে আসে। সাং সেখানে যেতে গেলে নিতিন তাকে বলে তুমি অনেক দেরি করে এসেছো। তখন সাংকে তারা গুলি করে। এটা দেখে মিনসুক কান্না করতে থাকে। নিতিন সাংকে বলে আমি তো চেক করছিলাম তোমার ক্ষত ঠিক হয়েছে কিনা, তোমার ক্ষত তো ঠিক হয়নি, তার মানে তোমার কাছে টাকা নেই। এরপর নিতিন সাংকে বলে চুপচাপ তোমার শক্তি আমাকে দিয়ে দাও আর মিনসুককে নিয়ে চলে যাও, আর তুমি যদি এটা না করো তাহলে আমার হাতে রিমোট আছে, আমি বোমা ব্লাস্ট করে দিব, তখন আর কেউই বেঁচে থাকবে না। কিন্তু তখনই হঠাৎ করে দেওয়াল ভেদ করে বং সেখানে আসে আর সে নিতিনের উপর পড়ে যায়, কিন্তু নিতিন বংকে গুলি করে দেয় আর আবার তাদের উপর উল্টো অ্যাটাক করে, যার কারণে সাং আর নিতিন লিফটের ভেতরে চলে যায় যেখানে বোমা ছিল। আর তখন লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এটা দেখে মিনসুক কান্না করতে থাকে আর সাংকে দরজা খুলতে বলে, কিন্তু সাং দরজা খুলে না। এদিকে লিফটের ভেতরে সাং নিতিনকে বলে আমার শক্তি টাকা দিয়ে বাড়ে না, আমার শক্তি ইমোশন দিয়ে বাড়ে। এটা বলেই সে বোমা ব্লাস্ট করে দেয় আর মিনসুক সেখানে বসে কান্না করতে থাকে। এরপর আমাদের দেখানো হয় প্রতিটি সংবাদে দেখানো হচ্ছে মুনদেন কোম্পানি ড্রাগস লঞ্চ হওয়ার পর থেকে পুরো শহর অন্যরকম হয়ে গেছে। শহরে লুটপাট এবং মারামারি সবকিছু অনেক বেড়ে গেছে। এদিকে বং আর ইউনমি হসপিটালে ছিল, তারা এসব নিউজ দেখছিল। এরপর তারা সাংয়ের কথা বলতে থাকে। এদিকে হানাকে দেখানো হয় যে অনেক খুশি ছিল। তার বডিগার্ড তাকে তখন কিছু একটা দেখায় আর সে অবাক হয়ে যায়। এদিকে মিনসুক মন খারাপ করে বসেছিল। তখন সেখানে বং আর ইউনমি আসে। সেখানে বং মিনসুককে বলে আমরা চাইলে এখনো সাংকে বাঁচাতে পারি, একটা উপায় আছে। এটা শুনে মিনসুক অবাক হয়। এখানে আমাদেরকে সেই ডিটেকটিভ সিয়ং এর পাওয়ার সম্পর্কে জানানো হয়, যেটা ছিল টাইম ট্রাভেল। মানে ডিটেকটিভ সিয়ং তার শক্তি ব্যবহার করে সময়কে পেছাতে পারে। এটা শুনে মিনসুক ডিটেকটিভের কাছে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে অ্যানার দল চলে আসে। তারা মিনসুককে মারবে, কিন্তু তখনই সেখানে ইউন চলে আসে আর তাদের সাথে ফাইট করতে থাকে। এই সুযোগে মিনসুক ডিটেকটিভের কাছে চলে যায়। ডিটেকটিভ মিনসুককে এখানে দেখে বলে তোমাকে বং পাঠিয়েছে তাই না? মিনসুক তাকে রিকোয়েস্ট করে টাইম পিছিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে বলে এটা করলেও কোনো লাভ হবে না, কিছুই বদলাবে না। মিনসুক তাকে বলে একবার চেষ্টা করেই দেখুন। সে মিনসুককে বলে মনে রাখবে তুমি যত অতীতে যাবে ততই তোমার উপরে বিপদ বাড়তে থাকবে। এরপরও মিনসু তার কথায় রাজি হয়ে যায়। তখন সেখানে অ্যানার লোকজন চলে আসে। এটা দেখে ডিটেকটিভ মিনসুককে তার ঘড়ি দেয় আর বলে দেয় কিভাবে টাইম ট্রাভেল করতে হবে, কিন্তু তার সাথে সে এটাও বলে অতীতে গেলে তোমার আগের কিছুই মনে থাকবে না, যে এটা এখন হচ্ছে নাকি আগেও একবার হয়েছে। এরপর মিনসুক ঘড়িটা নেয় আর অতীতে চলে যায় আর আমাদেরকে সেই সিন দেখানো হয় যেখানে সাং বোমা ব্লাস্ট করে। মিনসুক সেখানে গিয়ে সাংয়ের হাতে কিছু টাকা দেয়, কিন্তু এবারেও বোমা ব্লাস্ট হয়ে যায়। তখন মিনসুক কান্না করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় সাং ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। এটা দেখে মিনসুক অনেক খুশি হয়ে যায়। এরপর ডিটেকটিভ সেখানে আসে আর সাংকে বেঁচে থাকতে দেখে খুশি হয়ে যায়। এরপর নিতিনকে দেখানো হয় যে বেঁচে ছিল। সে তার ঘরে আসে, তখন সেখানে তার বাবা ছিল। এরপর সেখানে হানা এসে নিতিনকে গুলি করে, কিন্তু তখনই সেখানে ইউন আসে আর অ্যানার দিকে গুলি ঘুরিয়ে দেয়, যার কারণে গুলি অ্যানার গায়ে লেগে যায় এবং সে এখানেই মারা যায়। অর্থাৎ ওই লোকটার ভবিষ্যৎবাণী সত্যি হলো। নিতিন তার দিকে তাকিয়ে হাসে আর বলে আমি হারিনি, তুমি হেরে গিয়েছো। এটা বলে সে অ্যানাকে আবারও গুলি করে। এদিকে নিতিনকে দেখানো হয় যার পেটের ভেতর একটা রড ঢুকে গেছিল। তখন ইউন সেটা অপারেশন করে বের করে আর তার শরীরের সমস্ত শক্তি সে ট্রান্সফার করে দেয়, যেটা সে সুপার হিউম্যানদের থেকে নিয়েছিল। নিতিন শক্তি পেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। সে সবার আগে ইউনকেই মেরে ফেলে আর বলে আমার শক্তিগুলো তো দারুণ। এইটা বলে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে সাং সহ সবাই নিতিনকে খুঁজতে আসে, কিন্তু তারা সেখানে ইউনের লাশ খুঁজে পায়। কিছুক্ষণ পর নিতিন সাংকে ফোন করে আর বলে আমাদের যে কাজ বাকি ছিল সেটা সম্পূর্ণ করতে হবে। সাং জিজ্ঞেস করে তুমি কোথায়? নিতিন তাকে জায়গা বলে দেয়। এদিকে নিতিন শহরের বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছিল। তখন সে রাস্তায় একটি ছোট্ট মেয়েকে দেখতে পায় যে ভয় পেয়ে রাস্তায় বসেছিল। নিতিন মেয়েটির কাছে আসে আর তাকে ভয় দেখাতে থাকে। এরপর
এরপর সাং যখন সেখানে আসে সে মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি কান্না করছিল। সাং সে মেয়েটার সাথে সুন্দর করে কথা বলে এবং তাকে ঘরে যেতে বলে। সাং নিতিনকে বলে তোমার শত্রুতা আমার সাথে, তাহলে নিরীহ মানুষদের কেন মারছো? নিতিন সাংকে তার পাওয়ার দেখায় আর বলে তোমার এখন ভয় লাগছে তাই না? সাং বলে ভয় কেন পাবো, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তুমি কি জানো এই শক্তিগুলো প্রথম প্রথম ভালো লাগে কিন্তু শেষ পর্যন্ত এইগুলো আর ভালো লাগে না। তাই একটি সাধারণ জীবন সবচাইতে ভালো, আমার অ্যাডভাইস তুমি মনে রেখো। কিন্তু নিতিন সাংকে ধরে অনেক জোরে ছুরি মারে, যার কারণে সাং একটা বাড়ির ভিতরে গিয়ে পড়ে। তখন সে তাদের কাছে ক্ষমা চায় এবং এরপর আবারও নিচে আসে। নিতিন তাকে জিজ্ঞেস করে তার শক্তি কি আবারও চলে এসেছে? সাং বলে তুই নিজেও জানিস না তোকে আঘাত করার জন্য আমি কতটা পরিশ্রম করেছি। এরপর তাদের মাঝে আবারও দুর্দান্ত লড়াই হতে থাকে। এরপর সেখানে ইউনমি আর বং আসে। ইউনমি নিতিনকে বলে তুমি যে এইসব কিছু ভেঙে ফেলেছো, এখন এগুলো কে ঠিক করবে? নিতিন তখন ইউনমিকেও জোরে ছুরি ফেলে দেয়। ইউনমি দূরে গিয়ে পড়ে। এরপর বংকেও আঘাত করে, যার কারণে সে মাটিতে পড়ে যায়। সাং আর নিতিনের মধ্যে আবারও ফাইট শুরু হয়। সাং দুর্বল হয়ে পড়লে নিতিন তাকে জিজ্ঞেস করে তুমি তো বলেছো তোমার শক্তি টাকার নয়, তাহলে এখন তোমার কি হলো? এখন কি তোমার ইচ্ছা শক্তি মরে গেছে? এখন তো কেউ তোমার পাশে নেই। কিন্তু তখনই জানালা দিয়ে সেই ছোট্ট মেয়েটা সাংকে ডাকে, যাকে সাং একটু আগেই বাঁচিয়েছিল। মেয়েটি সাংকে বলে তুমি পারবে। এই কথা বলে সে সাংকে ওপর থেকে কিছু টাকা দেয়। মেয়েটার এই কাজ দেখে সবাই তখন নিজেদের জানালা খুলে সাংকে টাকা দিতে থাকে আর বলতে থাকে তুমি পারবে, যা দেখে সাং আবারও সাহস ফিরে পায়। মানুষের এতটা সাপোর্ট দেখে ইউনমি আর বংও তাদের শক্তি ফিরে পায়। তখন সেখানে পুলিশরাও চলে আসে আর তারাও সাংকে টাকা দেয়। এরপর ইউনমি আর বং নিতিনের হাত বেঁধে ফেলে আর সাং তার সমস্ত শক্তি দিয়ে নিতিনকে শেষ আঘাত করে। আর এখানেই নিতিনের কেস ক্লোজ হয়ে যায়। এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে মুনদিন কোম্পানির সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয় আর সাং সবার কাছে হিরো হয়ে যায়। এনার বাবাকেও পুলিশ ধরে নিয়ে যায়। এরপর ডিটেকটিভ তার নতুন ঘড়ি তার ফিমেল স্টাফকে দেখায়। তখন সে জিজ্ঞেস করে আপনার পুরানো ঘড়িটা কোথায়? ডিটেকটিভ তাকে বলে আমি সেটা অতীতে ফেলে এসেছি। এরপর আমাদেরকে ইউনমিকে দেখানো হয় যে একটা রেস্টুরেন্টে যায়। তখন সেখানে হুয়াজিনকে দেখানো হয়। হুয়াজিনের হাত থেকে কফির মগ পড়ে যেতে লাগলে ইউনমি তার পাওয়ার দিয়ে সেটা তুলে দেয়। এটা দেখে হুয়াজিন তার দিকে তাকিয়ে হাসে। ইউনমি তাকে বলে পরের বার যখন তোমার সাথে দেখা হবে আমাকে ব্রেড কিনে দিও। হুয়াজিন তাকে বলে ওয়েলকাম ম্যাম। এরপর বংকে দেখানো হয় যে তার মেয়ের সাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। বং তখন একটি ড্রিঙ্কস অর্ডার করলে তার মেয়েও ওয়েটারকে বলে তার জন্য একটা ড্রিঙ্কস আনতে। এটা শুনে বং তার দিকে তাকালে তার মেয়ে বলে এটা কোনো ব্যাপার নয়, কয়েকদিন পর তোমার মতো আমারও ড্রিঙ্কস করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে তো বং এর পাওয়ার তার মেয়েই পাবে। এটা শুনে বং অবাক হয়ে যায়। এরপর আমরা সাং আর মিনসুককে দেখতে পাই। তারা দুজনে অনেক খুশি ছিল, তারা নতুন বাড়িতে শিফট হচ্ছে। তখন সাং মিনসুককে বলে তুমি আমাকে বলেছিলে সবকিছু ঠিক হলে আমাকে গুড নিউজ দেবে। তখন মিনসুক সাংকে গুড নিউজ দেয় যে সে মা হতে চলেছে। আর এই হ্যাপি মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকমই কোরিয়ান ড্রামা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।